মেডিকেম কর্তৃক আয়োজিত টপ 50 এমসিকিউ অ্যানালাইসিস সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তাওহিদ হোসেন। ধারাবাহিকতার আলোকে আমরা আজকে মূলত যে চ্যাপ্টারটা সিলেক্ট করেছি সেটা হলো গুণগত রসায়ন। আমাদের ইন্টার লাইফটা কিন্তু মোটামুটি শুরুই হয় গুণগত রসায়ন দিয়ে। গুণগত রসায়নের যে বেসিক কনসেপ্টগুলো আছে এগুলো দিয়ে আসলে তোমার ইন্টার লাইফটা যেহেতু শুরু হয়েছে, এই অধ্যায়টা সম্পর্কে সবাই মোটামুটি অবগত। তবে প্রবলেম হচ্ছে প্রথমে শুরু করার একটা ক্ষতিকর দিক আছে, সেটা হলো প্রথমে আমরা যখন গুণগত রসায়ন শুরু করি আমরা আসলে একটু পাজেলড হয়ে যাই। প্রথমে কিন্তু আমরা বুঝতে পারি না যে কীভাবে আসলে এইচএসসি পরীক্ষার পড়ার প্যাটার্নটা কী। তাই হয়তো ওই বোর রাদারফোর্ড থেকে শুরু করি আমরা খুব ইন্টারেস্ট দিয়ে, বাট একদম লাস্টে গিয়ে ওই সক্সলেট নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন, ঊর্ধ্বপাতন এই টপিকগুলো আর পড়তেছি না। হ্যাঁ, তা তোমার কাজ হয়েছে যে এই অধ্যায়টা যখন তুমি পড়বা ফার্স্ট টু লাস্ট সেম ইম্পর্টেন্স দিয়েই কিন্তু তোমাকে পড়তে হবে। কারণ অধ্যায়টা আমি বলবো যে সেকেন্ড পার্টে যেমন তোমার জৈব রসায়ন, ফার্স্ট পার্টে হলো গুণগত রসায়ন, দুইটাই ভাস্ট এবং এখান থেকে কোশ্চেন কিন্তু 2 থেকে 3টা আসে, এমসিকিউ সব থেকে বেশি পরিমাণ আসে। এই জন্য আমরা অধ্যায়টাকে একটু সিলেক্টিভ ওয়েতে টপ যে 50টা টপিক আছে, মোটামুটি 49-50টা টপিকের মধ্যে যদি তুমি অ্যানালাইসিস করো এবং জানো যে আমাদের অ্যানালাইসিস টেকনিকটা আসলে কেমন, যে প্রত্যেকটা বিগত সালে আসা কোশ্চেনকে আমরা অ্যানালাইসিস করে 4টা অপশন অ্যানালাইসিস করতেছি, বইয়ে কোথায় ওই টপিকটা আছে এটা আমি তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছি এবং ওর সাথে অ্যাডিশনাল যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা একবারে পড়ে নিচ্ছি। তাহলে মোটামুটি এটা যখন তুমি করতেছো, আপনার মূল বই ভিত্তিক আমাদের প্রিমিয়াম কোর্সের কিন্তু আলাদা ক্লাস আছে, দুইটা কম্বাইন করলে আর লাস্ট অফ অল অনুশীলনী কোর্সেনের যে অ্যানালাইসিস ক্লাস আছে, এই 3টা প্যাকেজের ভিতর দিয়ে যদি তুমি যাও তাহলে আমার কাছে মনে হয় না যে এমসিকিউর অ্যাটলিস্ট কোনো টপিক বাদ থাকে। তো শুরু করি আমরা গুণগত রসায়ন। একটু ধৈর্য ধরে যে কোশ্চেনগুলো এসেছে আমরা একটু সলভ করব, আর এবং কঠিন জায়গাগুলো আমরা একটু কনসেপ্ট, আমরা সাধারণত খুব বেশি কনসেপ্টের ভিতরে যাওয়ার চেষ্টা করি না, কারণ তোমাদেরও একটু ধৈর্য কম থাকে, আমাদের এমসিকিউ অ্যানালাইসিস ক্লাসের ডিউরেশনের একটা ব্যাপার আছে। তারপর আমি বলবো গুণগত রসায়নে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে এটা তোমার জন্যই বেনিফিট হবে। ফার্স্টে খেয়াল করো, এই অধ্যায়ে লাস্টের দিকে আয়ন শনাক্তকরণ আছে। আমি আজকে সাধারণত এটা সিকুয়েন্সিয়ালি অধ্যায়টাকে সাজিয়েছি, বাট আয়ন শনাক্তকরণটাকে একটু ফার্স্টে নিয়ে এসেছি, কারণ আয়ন শনাক্তকরণ আমার ধারণা যে 50-70% স্টুডেন্ট আয়ন শনাক্তকরণের কনসেপ্টটা বুঝে হোক না বুঝে হোক হয়তো মুখস্থ করে, কিছু কোশ্চেন পারে, কিছু কোশ্চেন পারে না। এই জন্য সংক্ষিপ্ত সময় আমি তোমার একটু কনসেপ্ট বিল্ড আপ করতে চাই যে আয়ন শনাক্তকরণের সব, দেখো এখানে একটা বক্স আছে আর শিক্ষা পরীক্ষার একটা বক্স আছে, আয়ন শনাক্তকরণ নিয়ে রিলেটেড যত তথ্য আছে এখানে সব আছে। আমি একটু তোমার কনসেপ্টটা আগে ক্লিয়ার করি যে আয়ন শনাক্তকরণে আলটিমেটলি কি আলোচনা করেছে। সবাই ফোকাস দাও, টেকনিক্যাল ওয়েতে মুখস্থ করে ফেলবো। আয়ন শনাক্তকরণ বেসিক 2টা প্রসিডিউর আছে। কি বলেছি? আয়ন শনাক্তকরণে বেসিক প্রসিডিউর 2টা। দেখ কী কী? একটা শুষ্ক পরীক্ষা, একটা সিক্ত পরীক্ষা। কি বললাম? একটাকে তুমি বলবা শুষ্ক আর একটাকে বলবা সিক্ত। আর শুষ্ক বোঝা যাচ্ছে যে এখানে শিখা পরীক্ষাটাকে আলটিমেটলি বোঝাচ্ছে। এই শুষ্ক পরীক্ষাটা আমরা আসলে নাম দিয়েছি শিখা পরীক্ষা, আর আরেকটা হলো সিক্ত পরীক্ষা। তাহলে আয়ন শনাক্তকরণ কয়টা পদ্ধতি? 2টা, শুষ্ক সিক্ত। পৃথিবীতে আয়ন আছে কয় ধরনের? ক্যাটায়ন, অ্যানায়ন। তাহলে বুঝতে হবে ক্যাটায়ন আছে শনাক্তকরণ, অ্যানায়ন আছে। তাহলে সিক্ত পরীক্ষার ভিতরে ক্যাটায়ন থাকবে, অ্যানায়ন থাকবে। আর শিখা পরীক্ষার ভিতরে খুবই স্পেসিফিক 6টা ক্যাটায়ন নিয়ে আমরা পড়াশোনা করব। 6টা, হ্যাঁ, আমাদের এই যে উপরে দেয়া আছে 4টা হাজারি স্যারে দেওয়া আছে এবং কবির স্যার থেকে একটু 2টা পড়ে যেতে হয়। স্ট্রনশিয়াম এর বর্ণটা কি হয় এটা আমরা পড়বো একটু পরে। বেরিয়ামের বর্ণটা কি হয়, অ্যাপেল গ্রিন আর একটা সিঁদুরে লাল, 2টাই কোশ্চেন আছে এবং হাজারি স্যারে বর্তমান সময় অ্যাড করেছে। তাহলে দেখো আয়ন শনাক্তকরণ শুষ্ক পরীক্ষা, সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষার ভিতরে কি কি আছে? ক্যাটায়ন শনাক্তকরণ, অ্যানায়ন শনাক্তকরণ। ওকে ফাইন, এদিকে আসো। এখানে দেখো কিছু কিছু ক্যাটায়ন আছে, কিছু অ্যানায়ন আছে। ইন্টার লাইফে 3টা অ্যানায়ন। কি বলেছি? ইন্টার লাইফে 3টা অ্যানায়ন পড়তে হবে, ক্লোরাইড, সালফেট, কার্বনেট। কি বললাম? ক্লোরাইড, সালফেট, কার্বনেট। নাইট্রেটটাও তুমি যদি চাও একটু পড়তে পারো, নাইট্রেটটাকে তুমি আলাদা করে পড়বে, বাট ক্লোরাইড, সালফেট, কার্বনেট এই 3টা আমাদের পড়তে হবে হবে হবে। এখন আসো, সিক্ত পরীক্ষার বক্স এটা, শিখা পরীক্ষার বক্স এটা। বক্সটাকে যদি তুমি এখন পড়ে ফেলতে পারো তোমার আয়ন শনাক্তকরণ পরীক্ষা শেষ। এইটাই তোমার বইয়ে প্রায় 10 থেকে 15 পেজ আছে। ফার্স্টে খেয়াল করো, এখানে আয়নের নাম দেওয়া আছে
এখানে বিকারক দেয়া আছে মানে কার সাথে তুমি বিক্রিয়া করবে, আর এখানে বর্ণ দেয়া আছে কি বর্ণ দেয়। তাহলে কোর্সের আসার প্যাটার্ন কিন্তু দুইটা। কোন বিকারক দিয়ে আমরা শনাক্ত করব আয়নটাকে, কি ধরনের অদক্ষেপের বর্ণ দিবে, দুইটা। কি বললাম, কোর্সিনের টাইপ দুইটা। কোন বিকারকের সাথে আমরা বিক্রিয়া দিব, অদক্ষেপের বর্ণটা কেমন হবে, বুঝতে পেরেছো? তাহলে কোর্সিন দুইভাবেই আসতে পারে। ফার্স্টে দেখো মার্ক আমরা যেগুলো পড়তেই হবে, স্টার দিয়ে রাখতে হবে, সেটা হলো সোডিয়াম আয়ন শনাক্ত করি কি দিয়ে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের, সুপার 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 ইম্পর্টেন্ট। সোডিয়াম শনাক্ত করি কি দিয়ে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনের, K2Hb2Sb2O7, K2H2Sb2O7, সংকেতটাও লাগবে। কি বললাম, সংকেতটাও লাগবে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট। তাহলে সোডিয়ামেরটা পড়লাম, ক্যালসিয়ামেরটা লাগবে। ক্যালসিয়াম কি দিয়ে করি, অ্যামোনিয়াম অক্সালেট, সুপার ইম্পর্টেন্ট, ডিরেক্ট আসবে যে ক্যালসিয়াম শনাক্তকারী বিকারক নিচের কোনটি, অ্যামোনিয়াম অক্সালেট। ব্যা এতগুলোর ভিতরে যদি একটা কোশ্চেন আসে, একটা বলেন, তাহলে সেটা কোনটা হবে? ব্যা অ্যামোনিয়াম আয়ন কি দিয়ে, নেসলার বিকারক। নেসলার বিকারক দিয়ে কি শনাক্ত করা হয়, অ্যামোনিয়াম আয়ন, সুপার 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 ইম্পর্টেন্ট এটাও, যে নেসলার বিকারক দিয়ে কি শনাক্ত করা হয়, অ্যামোনিয়াম আয়ন। তাহলে এই তিনটা মোটামুটি মুখস্থ করে ফেলছো। তাহলে এবার আমাকে মনে মনে বলো, অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করি কি দিয়ে, ডিরেক্ট কোশ্চেন আসবে নেসলার বিকারক, নেসলার বিকারকের সংকেতও আসবে। সোডিয়াম আয়নকে শনাক্ত করি পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট দিয়ে, ক্যালসিয়াম আয়নকে শনাক্ত করি অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে। এই তিনটা হলো সুপার ইম্পর্টেন্ট, আসবে আসবে আসবে, এই তিনটা সুপার ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে খেয়াল করো, বাকিগুলা মোটামুটি সবাইকে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যোগ করলে তারা সাদা অদক্ষেপ দেয়, তিনজন বাদে। তা এই জন্য আমরা এখানে অদক্ষেপের বর্ণ আসে যে অমুকের সাথে তমুক মিশালে অদক্ষেপের বর্ণ কি হবে, অদক্ষেপের বর্ণটা এই যে বিশেষ করে অদক্ষেপের বর্ণটা কি হবে এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবে, আমি আর তুমি সাদা নয়। কি বলেছি, আমি আর তুমি সাদা নয়। কি বলেছে, আমি আর তুমি সাদা নয়। ব্যা আমিতে কি, আমিতে আয়রন, আমিতে অ্যামোনিয়াম, তুমিতে তামা, তামা মানে কপার, এরা সাদা হবে না। দেখো এখন আয়রনের ভিতরে তো আবার দুইটা আছে, Fe2+, Fe3+। তাহলে এই যে আয়রন অ্যামোনিয়াম কপার বা তামা, কি বললাম, আয়রন অ্যামোনিয়াম কপার তামা, এরা বাদে বাকি যত অদক্ষেপ তোমার পরীক্ষার হলে আসবে তুমি চোখ বন্ধ করে সাদা দাগাবে। কি বললাম, বাকি যাই অদক্ষেপ আসুক না কেন, আমি আর তুমি বাদে বাকি সব সাদা। কারণ কি, আমি আর তুমি সাদা নয়। ওকে ফাইন। তাহলে আমি আর তুমি পরিচয়টা দেখো, আমির ভিতরে আছে আয়রন অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামে তাহলে অদক্ষেপের বর্ণ কি সাদা হবে না, তাহলে কি হবে, লালচে বাদামি। কি হবে, লালচে বাদামি। এরপর আসলে আয়রন, আয়রনের ক্ষেত্রে Fe2+, Fe3+, দেখো হালকা নীল গাঢ় নীল। আবার এই Fe2+, Fe3+, পটাশিয়াম, এখানে দেখো ফেরো ফেরি, কাকে কোনটার সাথে যুক্ত করে শনাক্ত করা হয় এটা পরীক্ষার হলে আমরা অনেক সময় ভুলে যাই। দেখো একটা হলো থিরি, এখানে আছে ফেরি, তাহলে নামটা ওভাবেই মনে রাখতে, ফেরি থিরি। কি বললাম, ফেরি থিরি। আর ফেরো, দেখছো বাকিটা একটা মনে রাখলে, ফেরি তুমি একটু ছোট করে লিখে রাখবা, ফেরি থিরি। আর একটা হলো ফেরো মানে বাকিটা 2+, কারণ আয়রনের আছেই তো দুইটা, তাহলে 3+ হলো ফেরি থিরি, এটা দিয়ে শনাক্ত করা হয়। এবং বর্ণ কি হবে, গাঢ় নীল হালকা নীল। এরপর দেখো আর নাইট্রেট আয়ন NO3-, এটা সদ্য প্রস্তুতকৃত ফেরাস সালফেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বাদামি বর্ণের রিং বা বলয় তৈরি করে। কি করে, বলয় তৈরি করে। ওকে ফাইন। আর এটা আসবে যে নেসলার বিকারক বাদামি বর্ণের অদক্ষেপ দেয়। কি, বাদামি বর্ণের অদক্ষেপ দেয়, নেসলার বিকারক বাদামি বর্ণের অদক্ষেপ দেয়, এটা সুপার ইম্পর্টেন্ট। এবার একটা কনফিউশন একটু দূর করতে হবে, সেটা হলো খেয়াল করো এই যে তিনটা, 1 2 3, এই যে তিনটা হলো অ্যানায়ন, এই অ্যানায়ন তিনটাকেই শনাক্ত করা হয় কি দিয়ে পরীক্ষা হলে আসবে, অদক্ষেপের বর্ণ কি, এটাও আসবে। খেয়াল করো যে অদক্ষেপের বর্ণ আসলে কি হবে, অদক্ষেপের বর্ণ কি তুমি দিবা, এটার জন্য কনসেপ্ট কি, আমি আর তুমি সাদা নয়। ওকে ফাইন, আমি আর তুমি সাদা নয় মানে কি,
এরা বাদে যারা আছে, আমি মানে আয়রন, অ্যামোনিয়াম, তুমি মানে তামা, কপার, এরা বাদে যারা আছে সবাই তো সাদা। তাহলে এই তিনজনার অদক্ষেপের বর্ণ কী হবে? সাদা। এবং আরেকটা কোশ্চেন আসে যে কোন বিকারক ব্যবহার করা হয় বেরিয়াম নাইট্রেট, সালফেট এবং কার্বনেটের সাথে বেরিয়াম নাইট্রেট এবং ক্লোরাইড আয়ন শনাক্ত করা হয় সিলভার নাইট্রেট দিয়ে। তাহলে এটা আলাদাভাবেই কোশ্চেন আসে যে ক্লোরাইড শনাক্ত করা হয় কি দিয়ে? সিলভার নাইট্রেট। আর সালফেট এবং কার্বনেটকে শনাক্ত করা হয় বেরিয়াম নাইট্রেট। এখন তুমি যদি একটু বুঝে পড়ো তাহলে তোমার মাথায় একটা কোশ্চেন চলে আসবে যে ভাই এখানে দুইজন কি তো সাদা অদক্ষেপ দিচ্ছে, একই জিনিস যোগ করতেছি, এটা তো অজ্ঞাত আমার কাছে, এটা এক্স এটা ওয়াই, দুইজনই একই জিনিসের সাথে যোগ করে সাদা অদক্ষেপ, তাহলে তো আমি পার্থক্য করতে পারলাম না। তাহলে তখন কি করতে হবে? এর সাথে HCl যোগ করলে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয় তাহলে সেটা কার্বনেট, আর যদি না হয় তাহলে সেটা হবে আমাদের এখানে সালফেট। তাহলে এটার জন্য আর একটা স্টেপ আছে, আর একটা স্টেপ ফলো করা হয়। তো এখন ওটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, তোমার কথা হচ্ছে যে এখানে আগে কোন বর্ণের অদক্ষেপ, কোন বিকারক। এতগুলোর ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট হলো নেসলার বিকারক, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, অ্যামোনিয়াম অক্সালেট। আর বাকিগুলো একটু কষ্ট করে মনে রাখবা, আর মনে রাখতে হবে আমি আর তুমি সাদা নয়। তাহলে সিক্ত পরীক্ষা যদি হয় তাহলে মোটামুটি ওই কনসেপ্ট থেকে অ্যান্সার দেওয়া যায়। আর যদি শুষ্ক পরীক্ষা বলে তার মানে শিখা পরীক্ষার ডিটেলস আমরা বইয়ের ক্লাসে পড়াইয়েছি যে এখানে কি HCl ব্যবহার করা হয় কি না, এখানে উজ্জ্বল শিখা ব্যবহার করবা নাকি অনুজ্জ্বল শিখা, জারণ মণ্ডল নাকি বিজারণ মণ্ডল। আমার পর যখন নিঃসালে পরীক্ষা দিই তখন আবার একটা কোশ্চেন এসেছিল কোন মণ্ডল ইউজ করা হয়, জারণ নাকি বিজারণ, উজ্জ্বল শিখা না অনুজ্জ্বল শিখা। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা MCQ আছে। বাট আমরা আয়ন শনাক্তকরণে শিখা পরীক্ষা দুইটাভাবে কোশ্চেন আসবে, খালি চোখে কী বর্ণ, কোবাল্ট কাছে কী বর্ণ, বর্ণটা আসবে। খেয়াল করো, খালি চোখে যদি তুমি দেখো পটাশিয়ামের ক্ষেত্রে হালকা বেগুনি, আমরা KMnO4 আমরা জানি এটার বর্ণ হলো হালকা বেগুনি, তাই পটাশিয়ামের সাথে আজীবন বেগুনি, তাহলে পটাশিয়াম আসলে হালকা বেগুনি। কপার আসে নীলাভ সবুজ। তোমাদের হাজারি স্যারের বইয়ের একদম লাস্টে মলাটে দেখবা এই চারটা ছবি দেওয়া আছে। কপারের ক্ষেত্রে হলো নীলাভ সবুজ। সোনালি, সোডিয়াম দেখো স দিয়ে শুরু হয়েছে, সোডিয়াম, স দিয়ে সোনালি হলুদ। ক্যালসিয়াম যদি হয় আমরা মনে রাখি ক্যালসিয়াম, এই যে মনে করো একটা বাংলাদেশের পতাকার মাঝখানে লিখে রাখবা ক্যালসিয়াম। কি বললাম? বাংলাদেশের পতাকার মাঝে ক্যালসিয়াম লিখে রাখবা। কেন? খেয়াল করো, ক্যালসিয়াম ইটের মতো লাল, হালকা সবুজ, লাল সবুজের বাংলাদেশ, তাহলে ক্যালসিয়াম হলো বাংলাদেশের পতাকা। আর পটাশিয়াম যদি মনে রাখতে না পারো, কোবাল্ট কাছে কি বর্ণ দেয়? কোবাল্ট কাছে দেখো এই দুইজনই কিন্তু বর্ণহীন বা বর্ণ দেয় না। মনে রাখতে হবে পটাশিয়াম, এটা আমরা এভাবে লিখি কামালের হাসি। কি বললাম? কামালের হাসি পাগলের মতো। কি বললাম? কামালের হাসি পাগলের মতো। কামালের হাসি মানে ক্যালসিয়াম, হাসিতে মানে হালকা সবুজ। কি বললাম? এটা পরীক্ষার হলে মানে ছন্দ যে মনে রাখা খুব জরুরি তা না, বাট অনেক ইনফরমেশন তখন আমার কাছে মনে হয়েছে টোটাল মেডিকেল লাইফটা বলো, পোস্ট গ্রাজুয়েশন লাইফ বলো, বাট তোমার এখানে ইন্টার লাইফ বলো, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই টেকনিকগুলো আসলে পরীক্ষার হলে মাথায় হিট করে। বাট অনেকে আছি যে টেকনিক ভালো লাগে না, তোমরা এমনি পড়বা, বাট আমাদের যাদের মাথায় একটু রেসিডুয়াল নলেজ কম থাকে, আমরা একটু ছন্দ ভালোবাসি, তোমরা একটু মনে রাখবা কামালের হাসি। মনে হতে পারে যে একটা শব্দের জন্য এত বড় লাইন কেন, তোমার পরীক্ষা হলে ওই লাইনের জন্য যে এক্সট্রা বার্ডেন হবে তা না, এটা যখন মাথায় পিক করবে তখন তুমি ডিরেক্টলি অ্যান্সার দিতে পারবে। কামালের হাসি পাগলের, পাতে হলো পটাশিয়াম, গোলে হলো গোলাপি লাল। মনে থাকবে, কারণ কোবাল্ট কাছে এই দুইটা বর্ণ দেয়, বাকিগুলো দেয় না। আর এক্সট্রা তোমার একটু পড়তে হবে স্ট্রনশিয়ামের বর্ণ হলো সিঁদুরে লাল। স্ট্রনশিয়ামের বর্ণ কেমন? সিঁদুরে লাল। আর বেরিয়াম হলো অ্যাপেল গ্রিন, মানে অ্যাপেল গ্রিন, হলুদাভাব সবুজ। বইয়ে এভাবে লেখা আছে অ্যাপেল গ্রিন বা হলুদাভাব সবুজ, আপেলের যে সবুজ। তাহলে মোটামুটি আয়ন শনাক্তকরণ পড়া শেষ। তোমাদের যদিও 14 মিনিট টাইম নষ্ট হয়েছে, এবার আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা যদি তুমি একটু বুঝতে পারো মোটামুটি 10টা পেজ কিন্তু তোমার পড়া হয়ে যায়। এরপরে তুমি আসো আমার সাথে কোশ্চেন সলভ করো। খেয়াল করো, কোন আয়ন শনাক্তকরণে নেসলার বিকারক, দেখো রাজশাহী বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, নেসলার বিকারক সব থেকে বেশি আসে অ্যামোনিয়াম আয়ন। পারবো না? অ্যামোনিয়াম আয়ন দিয়ে শনাক্ত করি। Cu2+ কপার, পটাশিয়াম ফেরোসায়ানাইট,
মনে আছে যে বক্সটা তুমি একটু যদি খেয়াল করো, এই যে কপার 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 পটাশিয়াম ফেরো সায়ানাইড লালচে বাদামি অদক্ষিণ। কেন লালচে বাদামি? ওই যে আমি আর তুমি সাদা নয়ের কনসেপ্ট। এরপর আসো শিখা পরীক্ষায় সোনালী হলুদের আছে, তাহলে সোডিয়াম। দেখো চট্টগ্রাম বোর্ড 16, ঢাকা বোর্ড 15, এখানে ঘুরে ফিরে কোশ্চেন আসবে। আশা করি আয়ন শনাক্তকরণের কনসেপ্টটা মোটামুটি বুঝতে পেরেছো। নিচের কোন নীতি অনুসারে অরবিটালে ইলেকট্রন বিন্যস্ত হয়? আসো তাহলে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয়, আমরা আর একটা টাইপে প্রবেশ করলাম। ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় এটা কথার কিছু মারপ্যাচ আছে তোমার বই। হুন্ডের নীতি, আউববাউ, পাউলির বর্জন নীতি, ভ্যাসপার, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এটা তো আসার কথাই না, এটা আমাদের অন্য জায়গার টপিক, এই অধ্যায়ে এটা আমাদের লাগবে না। বাট 3টা নীতি আছে, হুন্ড, আউববাউ, পাউলি বলেছে। এখানে তোমার ফোকাস করার জায়গা হলো অরবিটাল সমূহ। কোথায় ফোকাস করবে? অরবিটাল সমূহে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয় বলেছে। এখন এটার অ্যান্সার হলো হুন্ড। কেন হুন্ড? একটু খেয়াল করো, 2টা নীতি যখন তুমি পড়বা, আউববাউ নীতি, ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটাল পূরণ করে উচ্চ শক্তির অরবিটালে যায়। এটা কনসেপ্ট ছিল না যে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে যায়। খেয়াল করো, এখানে যদি দিছে, আমরা দেখি অ্যানালাইসিস করে তোমাকে বুঝাই আগে, তারপরে দেখি এটা অ্যান্সার কি। এটা অ্যান্সার হুন্ড দেয়া। বাট দেখো অরবিটাল সমূহে ইলেকট্রন প্রবেশ করে কি, কোন নীতি? আউববাউ। এরপরে বলেছে তোমার যদি হুন্ডের নীতি পড়ো, হুন্ডের নীতি কি বলেছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কোন নীতিতে প্রবেশ করে? বলেছিল না যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চায়। হুন্ডের নীতি এটা বলেছে না? তো হুন্ডের নীতির যে কথা, সমশক্তি সম্পন্ন বা একই শক্তি সম্পন্ন অরবিটাল বলতে হবে। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালে হুন্ড। আর যদি বলে যে শুধুমাত্র অরবিটালে ইলেকট্রন কীভাবে পড়ে, কারণ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে যায়। এখানে বলেছে কোন নীতির ভিত্তিতে অরবিটাল ইলেকট্রন, তাহলে এটার অ্যান্সার দেখাতে হবে আউববাউ। এখানে অ্যান্সার ভুল আছে, হুন্ড দেওয়া আছে, এটা হবে আউববাউ। অরবিটাল তুমি নিজে থেকে দেখো যে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, তাহলে অরবিটাল ইলেকট্রন প্রবেশ করলো কি? আউববাউ। বাট যদি বলে সমশক্তি সম্পন্ন অরবিটাল, পিএক্স, পিওয়াই, পিজেড একই, তখন কিভাবে যায়? ওটা হলো হুন্ড। তাহলে মনে থাকবে হুন্ড বললে সমশক্তি সম্পন্ন, আউববাউ থাকলে অরবিটাল সমূহ। এবার আসো কোনটি আলফা কণা, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এরপরে তোমরা নিজেরা অ্যান্সার মিলাতে পারবে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। কম্পোজিট কণিকা নিয়ে আসলে একটু বলার জায়গা আছে, কারণ তোমার বইয়ে কণিকা নিয়ে একটু ঝামেলা আছে। ক্লাসে একটু ডিটেলস মনে হয় বুঝতে পেরেছো যে মূল কণিকার সংখ্যা কয়টি। মেডিকেল কোর্সেনে ছিল কণিকা বললে আমরা কেন জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না। স্থায়ী মূল কণিকা 3টি, অস্থায়ী মূল কণিকা আছে, মোট কণিকা আছে 200টির মতো বা তার অধিক। এখন কম্পোজিট কণিকা, যেটা কম্পোজিট কণিকার দেখো আলফা কণা, সংকেতটা খেয়াল করো লাগবে, ডিউটেরন কণা, ডিউটেরিয়াম মানে ভারী পানি। এটার এক পায়া নিচে যাও তোমার বইয়ে, এটা হলো তোমাদের ওই যে মাস্টার যে দাগানো বই আমরা দিয়েছি মাস্টার পিডিএফে এই রং দিয়ে দাগানো, মানে তোমরা অলরেডি জেনে ফেলেছো, ভার্সিটি করছেন, এটা দিয়ে দিয়েছো, মানে এটা ইম্পর্টেন্ট, পড়তে হবে, গুরুত্বপূর্ণ, বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো আলফা কণা, ডিউটেরন কণা, সুপার ইম্পর্টেন্ট। এই ডিউটেরিয়াম, দেখো ডিউটেরন কণা, ডিউটেরিয়াম বা ডিউটেরন কণা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে এই দুইটা হলো কম্পোজিট কণিকা। সুপার ইম্পর্টেন্ট এক্সাম্পল মনে রাখতে হবে যে কম্পোজিট কণিকার এক্সাম্পল কোনটি। নিচের কোনটি আইসোটোন? আমরা জানি আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, পারবে। কোন সেটটির ইলেকট্রন সংখ্যা সমান? এটাও মনে হয় যে বলে লজ্জা দিতে চাই না, কারণ ইলেকট্রন সংখ্যা সমানের সেট বোর্ডে আশা করছেন, বাট তোমরা তো পারা উচিত যে পটাশিয়াম প্লাস, তাই না, 19, তার সাথে আমার একটা বাদ গেছে 18 হবে, এটাও 18, এটা 21 থেকে 3 18, এটা যোগ হবে একটা 17 সাথে 18। কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়? দেখো কক্ষপথ সম্পর্কে ধারণা কে দিয়েছে? তোমরা বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল অনেক পড়েছো, তো ওখানে কিছু ক্লামজি কথা আছে। কোয়ান্টাম বলবিদ্যা মডেলের 3-4 জনের যে নাম আছে, 3-4 জনকে আমরা এক জায়গায় করেছি যে তোমার কনফিউজ না হয়। অর্গানিক কেমিস্ট্রির মতো গুণগত রসায়নটাকে যদি একটু অর্গানাইজড হতে পড়তে পারো, আমার কাছে মনে হয় যে অর্গানিক কেমিস্ট্রি থেকে গুণগত একটু ক্লামজি,
কারণ অর্গানিকের ক্লাসটা তুমি যারা পড়েছো বুঝতে পেরেছো মোটামুটি যে ওটা কিন্তু ক্লামজি না, মোটামুটি বুঝে পারা যায়। খেয়াল করো, বোর পরমাণু মডেলের দুইটি প্রধান বিষয়, এক, শক্তি স্তর আছে পরমাণু, দুই, ইলেকট্রন স্থানান্তরের জন্য শক্তির বিকিরণ বা শোষণ হয়। তাহলে তোমার হাইলাইট করতে হবে এটা যে শক্তি স্তর সম্পর্কে স্পেসিফিক কনসেপ্ট দিয়েছে কে? বিজ্ঞানী বোর। কি বললাম? শক্তি স্তর সম্পর্কে স্পেসিফিক কনসেপ্ট দিয়েছে বিজ্ঞানী বোর। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেন? এই কনসেপ্টটা এসেছে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কী কী উপাদান দরকার হয়েছিল। এখানে দেখো লেখা আছে আলফা কণা থেকে তোমার পড়তে হবে তেজস্ক্রিয় আলফা কণা, সোনার পাতের পুরুত্ব দশমিকের পরে 4টা শূন্য, এককটা সেন্টিমিটার, দুইটাই খেয়াল করতে হবে। কোর্সিনে কিন্তু কনফিউজ করে দেয় যে 4টা শূন্য আছে দশমিকের পরে, তারপরে 4 আছে সেন্টিমিটার, এবং জিঙ্ক সালফেটের পর্দা। এবার তুমি চিন্তা করো, জিঙ্ক সালফেটের পর্দা, সোনার পাত, আলফা কণা, তাহলে এটা হবে না। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? এই যে যেটা বললাম সেন্টিমিটারে আছে। কোশ্চেন কঠিন করতে চলে একক চেঞ্জ করবে, দশমিকের পরে শূন্য চেঞ্জ করবে। যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, হাজারি স্যারের বইয়েও কিন্তু অনেক সময় এই সংখ্যাটাকে চেঞ্জ করা হয়েছে। বাট আপাতত এখন পর্যন্ত যেটা আপডেট, তুমি আপডেটটাই পড়বে। তোমার অ্যাডমিশন পরীক্ষার সময় যে লেটেস্ট এডিশন আসবে ওখানে যে ইনফরমেশনটা থাকবে তোমার পরীক্ষা হলে কিন্তু ওটা দেখাতে হবে। আর সৌর মডেলের সাথে কোনটা কম্পেয়ার করা হয়? রাদারফোর্ড। এটা নিয়ে কথা বলার তেমন স্কোপ নেই। কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? ম্যাক্সওয়েল। মনে আছে কি না? পেজটা কই ম্যাক্সওয়েল সম্পর্কে কথা? এই যে একটু দেখো পেজটা, মাঝখানে ওই 3টা পেজ আমি একটু শিট অ্যাড করেছি, কারণ আমার মনে হয় যে কিছু জিনিস বাদ পড়ে যায় যেগুলো রেসিডুয়াল হিসেবে মাথায় থাকা উচিত, ওইগুলো ওখানে আমি পড়িয়ে দেবো। বাট দেখো যে কোশ্চেনটা ছিল যে শক্তি হারায় ইলেকট্রন যদি ঘূর্ণায়মান থাকে, বলা হয়েছে যে একটি কক্ষপথে কোনো কণা বৃত্তাকার পথে ঘুরলে ক্রমাগত আস্তে আস্তে শক্তির বিকিরণ করে একসময় সে কেন্দ্রে পতিত হবে। এরকম ঘুরতেছে 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 ঘুরতে 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 একসময় কেন্দ্রে অবশ্যই পতিত হবে, এটা বলেছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এখান থেকে তোমার বোর্ডে কোশ্চেন সেট হয়েছে যে কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল। এটা রাদারফোর্ডের স্বীকার্যগুলো যেখানে কারেকশন হয়েছে ওইখানে কিন্তু লেখা আছে। এবার আসো, মোটামুটি যতটুকু পড়ছো একটা ডিপ ব্রেথ নাও। আমরা কিছু সিগনিফিকেন্ট তথ্য এই অধ্যায় থেকে যেটা জানা দরকার এমসিকিউ এর জন্য সামনের 5 মিনিটে চেষ্টা করবো শেষ করো। 5 মিনিটে 3 পেজ, 5 মিনিটে পড়ো। তোমরা একটু ধৈর্য ধরো, আগে যতটুকু পড়িয়েছি একটু ভিডিওটা পজ করো, আগেটুকু একটু দেখো, রিভাইজ দাও। আচ্ছা, আয়ন শনাক্তকরণ মনে আছে কিনা বলো? সেটা হলো নেসলার বিকারক, বারবার বলতে বলতে মুখস্থ করে ফেলতে পারে। নেসলার বিকারক অ্যামোনিয়াম আয়ন, সোডিয়াম আয়নের জন্য পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ক্যালসিয়ামের জন্য অ্যামোনিয়াম অক্সালেট। বলো তো এদের অধক্ষেপের বর্ণ কী হবে? তোমাকে যদি বলি ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট বিকারক মিশ্রণের ফলে অধক্ষেপের বর্ণ কী হবে? যখনই কোনো অধক্ষেপের বর্ণ তোমাকে বলবে তুমি চোখ বন্ধ করে বলবা আমি আর তুমি সাদা নয়। কি বললাম? আমি আর তুমি সাদা নয়, বাকি সবাই সাদা, আমি আর তুমি সাদা নয়। ওকে ফাইন, তাহলে আমি আর তুমি সাদা নয় বলতে বোঝায় আয়রন মানে Fe2+, Fe3+, অ্যামোনিয়াম, কপার, এরা বাদে বাকি সবাই সাদা। তাহলে ক্যালসিয়াম তো এদের ভিতরে পড়ে না, ক্যালসিয়ামের অধক্ষেপের বর্ণ সাদা হবে। সোডিয়াম শনাক্ত করা হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, অধক্ষেপের বর্ণ কী হবে? ভাই আমি আর তুমি সাদা না, সোডিয়াম তো ওখানে নেই, তাহলে সাদা। ইভেন অনুশীলনী করছেন, আচ্ছা এই যে সাদা বর্ণ অধক্ষেপ এটা কার? বিকারকটা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট যোগ করেছে সোডিয়ামের সাথে, ওই সোডিয়াম পটাশিয়ামটাকে রিপ্লেস করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি করে। এই অধক্ষেপটাই হলো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের। হাজারি স্যার অনুশীলনী কোর্সেন এসেছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত নিচে কোনটি? ডিরেক্ট দাগাতে হবে K2H2SB2O7 যদি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত হয়, জাস্ট K2কে তুমি রিপ্লেস করে দিবা সোডিয়াম Na2 দিয়ে, তাহলে ওটা সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। বুঝছি কিনা? ফাইন, এবার আসো কিছু ইনফরমেশন যেটা জানা উচিত। 5 মিনিট আমাকে টাইম দাও। মোটামুটি তোমার বইয়ে 15 থেকে 20 পেজে যে ইনফরমেশন তোমার জানতে হবে বা অর্গানাইজড নেই, একটু এক জায়গায় আমরা পড়ে ফেলি। পদার্থ অবিভাজ্য কণার সমষ্টি নয়। এটা কে বলেছে যে অবিভাজ্য কণার সমষ্টি নয়, এটা বিভাজ্য? এটা বলেছে বিজ্ঞানী অ্যারিস্টটল। আর অবিভাজ্য বলেছে বিজ্ঞানী ডেমোক্রিটাস।
আমরা ওই যে ভেঙে ভেঙে ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রথমে বলেছিল ডেমোক্রিটাস যে এটা অবিভাজ্য, বাট অবিভাজ্য কোনো সমষ্টি নয়, এটা বলেছে অ্যারিস্টটল। তোমাদের বইয়ে নাই, যেহেতু বিভিন্ন গাইড বই যখন সলভ করতে যাবা বা বিভিন্ন এডিশনাল ডাইজেস্ট বুক বা মাস্টার বুক যখন তুমি পড়বা তখন কিন্তু এইগুলো পাবা। 1911 সালে রাদারফোর্ড প্রমাণ করেন পরমাণু বিভাজ্য। কোন পরীক্ষার মাধ্যমে? আলফা কণা। কারণ আলফা কণার মাধ্যমে তো ইলেকট্রন প্রোটন নিউট্রন কে কোথায় আছে, কত পার্সেন্ট আলফা কণা আবার বিপরীত পথে আসতেছে, ফাঁকা জায়গায় গিয়ে জিঙ্ক সালফেট পর্দায় হিট করতেছে। তো এগুলোর কনসেপ্ট পরমাণু বিভাজ্য আলফা কণার মাধ্যমে রাদারফোর্ড 1911 সাল। মৌলিক কণিকা, এর ভিতরে স্থায়ী হলো ইলেকট্রন প্রোটন নিউট্রন। অস্থায়ী কারা? পজিট্রন নিউট্রিনো মেসন অ্যান্টিপ্রোটন। মূল কণিকার সংখ্যা কয়টি? 200টির মতো আসবে এবং এসেছে বিগত সালে মেডিকেলে। মূল কণিকার সংখ্যা কয়টি? অনেকেই কিন্তু 3টি দেখাইছে, অ্যান্সার কিন্তু না, মূল কণিকা বললে 200টি। এরপর আসে ইলেকট্রন প্রোটন নিউট্রন। আর নামকরণ এবং আবিষ্কার কিন্তু আলাদা। নামকরণ কে কে করেছে? ইলেকট্রন, আমার নামটা খুব পছন্দের, বিজ্ঞানী জে স্টোনি। প্রোটন থমসন নিউট্রন চ্যাডউইক। আর আবিষ্কার কে করেছে? এটার জন্য তোমরা পড়ো ইট, পরে নিচে কি বললাম? ইট মানে ইলেকট্রন থমসন, পরে প্রোটন রাদারফোর্ড, নিচে নিউট্রন চ্যাডউইক। আধানের মান জানো তোমরা, ইলেকট্রন এবং প্রোটনের চার্জ পড়তে হবে। ভরটা ইম্পর্টেন্ট, দেখো ইলেকট্রনের ভর গ্রামেও আসতে পারে, কেজিতেও আসতে পারে। প্রোটনের ভর আমরা জানি। নিউট্রন, দেখো প্রোটন এবং নিউট্রনের ভর কিন্তু অ্যাপ্রক্সিমেটলি সেম, পরীক্ষার হলে কিন্তু এই দুইটা দেয়, দেখো খেয়াল করো পার্থক্যটা 0.7573, 5 আছে যেটা, তাহলে এটা বেশি না? দেখো প্রোটন 3 ওয়াট, নিউট্রন 4 ওয়াট, তাহলে এটা একটু বেশি। এভাবে অপশনটা চেক করতে হবে। প্রোটনের ভর ইলেকট্রনের ভরে 1837 গুণ, কি বললাম? প্রোটনের ভর ইলেকট্রনের ভরে 1837 গুণ। তোমার বইয়ে এটা দেয়া আছে, যেখানে এই ভরটা নিয়ে আলোচনা করা আছে, তাই এখানে দেয়া। আবার আলফা কণার ভর ইলেকট্রনের ভরে 700 গুণ, তাহলে এই গুণ দিয়ে দুইটা তথ্য তোমার বইয়ে আছে, যেটা তোমার এমসিকিউ হিসেবে পড়তে হয়। এক জায়গায় করে দেওয়া যে আলফা কণার ভর ইলেকট্রনের ভরে 700 গুণ, প্রোটনের ভর ইলেকট্রনের ভরে 1837 গুণ। পারমাণবিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে বিজ্ঞানী হেনরি মোসলে। আইসোটোপ, প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ কার কার নেই? সোডিয়াম এবং অরামের আইসোটোপ নেই। মেডিকেল ভর্তি পরীক্ষা কোশ্চেন এসেছে নিচের কোনটি একটি মাত্র আইসোটোপ? আইসোটোপ নেই বলতে বুঝে ও একটা, তাহলে সোডিয়াম এবং অরাম বাদে সকল মৌলের আইসোটোপ আছে। তাহলে যদি বলে কার আইসোটোপ নেই অথবা কার একটি আইসোটোপ, একই কথা বুঝাইছে তারা, যে ও একজনই আছে বা ওর আইসোটোপ নেই। ল্যাঙ্গুয়েজগত কথা আলাদা করে দিয়েছে, বাট অ্যান্সার সোডিয়াম এবং অরাম। সর্বমোট আইসোটোপ আছে 1300টি, মূল কণিকা আছে 200টি, মানে সংখ্যাভিত্তিক তথ্য এক জায়গায় করা। হাইড্রোজেনের 3টি, কার্বনের 3টি, অক্সিজেনের 2টি, ক্লোরিনের 2টি আইসোটোপ। ক্যান্সার ধ্বংসের জন্য কোবাল্ট 60, থাইরয়েডের চিকিৎসায় 131 আয়োডিন, পৃথিবীর বয়সে হলো কার্বন 14। মোটামুটি এগুলো আমরা জানি, কার্বন 14, তারপরে আয়োডিন 131, কোনটা দিয়ে কী করে। এরপর দেখো ডিএনএ এবং আরএনএর গঠন ফসফেট 32, এটা মনে হয় অনেকে আমরা জানি না। ডিএনএ এবং আরএনএ, এটা আমরা আইসোটোপের ব্যবহার করলাম, কিন্তু ডিএনএ এবং আরএনএ এর গঠন হলো পটাশিয়াম 32, রক্ত গবেষণায় হলো সোডিয়াম 24। এটা মেডিকেলে আসার মতো করছেন, রক্ত গবেষণায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় বা কোন আইসোটোপ ব্যবহার করা হয়? সোডিয়াম 24 আইসোটোপ কিন্তু। এরপর দেখো বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা উদ্ভাবন করেন। সুপার ইম্পর্টেন্ট, যে পারমাণবিক সংখ্যা উদ্ভাবন করেন কে? বিজ্ঞানী হেনরি মোসলে। পারমাণবিক ব্যাস লাগবে, হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত বা বোর ব্যাসার্ধের মান কত পরীক্ষার হলে আসে? হাইড্রোজেন একটি মাত্র কক্ষপথ না, তাহলে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের যে ব্যাসার্ধ ওইটা কি বলা হয়েছে? বোর ব্যাসার্ধ। আর নিউক্লিয়াসের ব্যাস আর পরমাণুর ব্যাস খেয়াল করো, 10⁻10 মিটার, 10⁻15 মিটার। নিউক্লিয়াসের যদি বলে 10⁻15, পরমাণুর বলে 10⁻10, তবে এটা মিটারে মনে রাখবা, বাকিগুলো আসতে পারে। এটার জন্য ওই একদম ফার্স্টে যে কনসেপচুয়াল ক্লাস এককের কনভার্সন, ওখানে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে যে এককের কনভার্সনগুলো কীভাবে করবা। স্পেসিফিক যদি তুমি সব কনভার্সনও না পারো, তাপমাত্রা, চাপ, আয়তন এবং দৈর্ঘ্য, এই 4টার কনভার্সন পরিবেশ রসায়নে আলোচনা করা হয়েছে। যারা এই মোটামুটি এই 4টার কনভার্সন জানো, ইন্টার এবং অ্যাডমিশন লাইফে আমার মনে হয় না কোনো জায়গায় ম্যাথমেটিক্যাল কনসেপ্ট সলভ করতে গিয়ে তুমি আটকাবা। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালী বিভক্তি আর বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালী রেখার বিভক্তি। কোন প্রভাব? মনে রাখবা, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দুইটার ভিতরে বেসিক পার্থক্য, একটা চৌম্বক ক্ষেত্র,
একটা তড়িৎ ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্র। চৌম্বক মানে ম্যাগনেট, তাহলে চৌম্বক থেকে ম্যাগনেট থেকে ম্যান, জি ম্যান প্রভাব। কি বলেছি? ম্যাগনেট থেকে ম্যান, জি ম্যান প্রভাব। আর বৈদ্যুতিক ক্ষেত্র হলো স্ট্রাক প্রভাব। এরপর এটা হলো বোর পরমাণুর জন্য যে সমীকরণটা পারবা। প্লাঙ্কের ধ্রুবকটা আমাদের জানতে হবে, প্লাঙ্কের ধ্রুবক কি, আর এই জায়গাটা এককের কনভার্সনের জন্য পড়বা। মোটামুটি ওগুলা কনসেপ্ট ছিল। ওই ফার্স্টের দিকে কিছু খুঁটিনাটি তথ্য বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, বইয়ে তো আমরা দাগিয়েও দিয়েছি। তারপরে তুমি যখন এই কথাগুলো একটু নোট করে হাতে রাখবা, যদি এই পিডিএফ তো তোমাদের অবশ্যই দিয়ে দেওয়া হবে, এই পিডিএফ দেওয়া হবে বা এটার ওইটার স্পেসিফিক যে পিডিএফ সব কিছুই কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। তো সেই হিসেবে তোমার বইয়ে একটু নিজ হাতে লিখে নিতে পারো, বা আলাদা নোট খাতা আমি সাধারণত মেনটেন করতে নিষেধ করি। নোট খাতার আসলে এটা পড়া হয় না, অনেকে পড়তে পারো, ওকে ফাইন, তুমি পড়ো। বাট যারা নোট খাতা মেনটেন করতে পারো না আমার মতো, তারা চেষ্টা করবা বইয়ে লেখার। তার পরবর্তীতে লাস্টে তুমি কোশ্চেন সলভ করবা, বই পড়বা, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, তখন যে সমস্যাগুলো অধ্যায়ভিত্তিক তুমি পাবে ওইটাকে আমি বলি নোট খাতায় মেনটেন করো। যে তাহলে একটা অধ্যায়ের প্রবলেম রিভাইজ দেওয়ার জন্য আলাদা একটা খাতা মেনটেন করা পসিবল। কারণ তুমি যেগুলো জানো, আমার স্কুল মনে আছে জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিতে যাই, তখন ওই যে বাসে বসে দেখি মানুষজন অনেক কিছু পড়তেছে। আমি কী করেছি, যেগুলো আমার প্রবলেম ছিল ওটার জন্য আলাদা খাতা আছে, ওই খাতাটা রিভাইজ দিচ্ছে। কারণ যেগুলো তুমি পারো ওটা তো অলরেডি তুমি পারো, ওটার পিছনে তো রিভাইজ দেওয়ার টাইম বা স্কোপ নেই। যেটা পারি না সেইটা রিভাইজ দিলেই তো টাইম পাওয়া যায় না। তো এই জন্য তোমার কাজ হয়েছে যে যেগুলো তুমি পারো না, কোশ্চেন সলভ করতে গিয়ে যে জায়গায় তুমি আটকে যাও, ওইগুলো একটু কাইন্ডলি কষ্ট করে তুমি আলাদা খাতায় লিখবে। বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, একটা ইলেকট্রন যখন থাকবে তখন সেটার ক্ষেত্রে প্রযোজ্য বোর পরমাণু মডেল। প্লাঙ্কের ধ্রুবকের মান কত? ওই যে বললাম যে প্লাঙ্কের ধ্রুবকের মান সুপার ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে এককটা কিন্তু জুল সেকেন্ড, নট জুল পার সেকেন্ড, এটা কিন্তু জুল সেকেন্ড, এবং এখানে -34। এই যে দেখো প্লাঙ্কে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। কৌণিক ভরবেগের সূত্র mvr = NH/2π। দেখো তৃতীয় কক্ষপথ বলেছে, তাহলে এখানে 3 বসাতে হবে। তাহলে তুমি যদি 3 বসাও তাহলে দেখো অ্যান্সার NH/2π, 3H/2π, এটা অ্যান্সার। দেখো সহজ কোশ্চেন, কিন্তু দেখো বারবার আসতেছে। মোটামুটি তুমি কিন্তু বুঝতে পারছো যে আসলে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এগুলো, এই যে ওই সূত্র থেকে বসানো হয়েছে NH/2π। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা আমি বলবো না, তুমি এবার নিজে নিজে বলে mvr = NH/2π। বোরনের পারমাণবিক সংখ্যা আমি তোমাকে বলে দিলাম 5। কি বললাম? বোরনের পারমাণবিক সংখ্যা 5। তাহলে শেষ ইলেকট্রনটা কিন্তু 2 নম্বর কক্ষপথে যায়, তাহলে এন এর মান 2 বসিয়ে তুমি দেখো অ্যান্সার কোনটা আসে। এই কোশ্চেনটা আমার খুব পছন্দের কোশ্চেন, এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম এটার অ্যান্সার খুঁজে পাইতাম না, কারণ বইয়ের ভিতরে পড়ার সময় হয়তো ফাঁকিবিজি করছিলাম সামথিং, বা স্যাররা সামহাউ মিস করে গেছে বা এটা বুঝায় নেয়। বাট হাজারি স্যারের অনুশীলনীতে কিন্তু এই কোশ্চেনটা আছে, এবং এটা থেকে কিন্তু কোশ্চেন আসে যে বোর পরমাণুতে একটি বোর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে কয়টি পূর্ণ আবর্তন তৈরি করবে। এই মনে করো একটা কক্ষপথ, এটা যদি 2 নম্বর কক্ষপথ হয়, একটা ইলেকট্রন এই একটা পূর্ণ আবর্তন তৈরি করলো, এই আর একটা পূর্ণ আবর্তন তৈরি করলো, এই 2 নম্বর কক্ষপথ অতিক্রম করতে গেলে সে 2টা পূর্ণ তরঙ্গ তৈরি করবে। ঠিক একইভাবে 3 নম্বর যদি হয়, সে 3টা পূর্ণাঙ্গ তরঙ্গ তৈরি করবে, 3টা। তাহলে এবার খেয়াল করো, এই কথাটা কিন্তু তোমার বইয়ে এক জায়গায় আছে, সেটা দেখো। বোর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে, লাল কালি কিন্তু এটা, প্রধান কোয়ান্টাম সংখ্যা সংখ্যক সম সংখ্যক পূর্ণ তরঙ্গ তৈরি করে। মানে কোয়ান্টাম সংখ্যা মানে কি? শক্তি স্তর। তাহলে কোয়ান্টাম সংখ্যা অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখবা, কোয়ান্টাম সংখ্যা থেকে কোশ্চেন আসে, কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে। তাহলে বলেছে চতুর্থ, তাহলে 4টা সহজ হিসাব। তুমি যদি জানো যে এই লাইনটা আছে তাহলে কিন্তু অ্যান্সার বের করা সহজ, নাহলে ওটা কিন্তু আকাশ থেকে পড়ি আমি ওটা দেখি। কোনটি আকৃতি প্রকাশ করে? আকার, আকৃতি, ত্রিমাত্রিক, দিকবিন্যাস, তিনটা কথা। কোয়ান্টাম সংখ্যা খুবই ফেভারিট আমার একটা টপিক। থিওরিটিক্যাল বইয়ের ক্লাসে যদি ডিটেলস স্কোপ হয় আমরা আলোচনা করি, নাহলে তোমার আকৃতি কোনটা? সহজ হিসাব, আকার, আকৃতি, ত্রিমাত্রিক, দিকবিন্যাস, আর লাস্ট এটা ঘূর্ণন। 4টা কোয়ান্টাম সংখ্যা না? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা,
স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই তো 4টা। তাহলে ওই আকার আকৃতি থেকেও একটা করছে না, সে কোনটা আকার বুঝায় কোনটা আকৃতি বুঝায়, কোনটি শক্তি স্তর উপশক্তি স্তর অরবিটাল, ওটা তো আসেই, বাট আকার আকৃতিও আসে। তাহলে তুমি মনে রাখবা এইভাবে যে আকার আকৃতি ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘূর্ণন কোর্সেনে বলেছে কোনটা আকৃতি নির্দেশ করে, তাহলে সহজ হিসাব তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা আকৃতি। আর এখানে যদি বলে অরবিটাল, খেয়াল করো এখানে অরবিটাল বা শক্তি স্তর বুঝায়, এটা অরবিটাল বা শক্তি স্তর না। আর যদি সহকারী বলা হয় এটা উপশক্তি স্তর, কি বললাম, উপশক্তি স্তর। এই সরি, এটা একটু মিস্টেক হয়েছে, অরবিটাল লিখেছি কেন, অরবিট বা শক্তি স্তর, অরবিট। আর এখানে হলো অরবিটাল। আর ঘূর্ণন তো এটা ঘূর্ণন পজিটিভ দিকে ঘুরতেছে নাকি নেগেটিভ দিকে ঘুরতেছে এটা। তাহলে অরবিট অরবিটাল, যেমন আমি লিখতে মিস্টেক করেছি, এরকম ভুল করো না কিন্তু আবার আমার মতো। আর যে অরবিট যদি বলা হয় সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, অরবিট বা শক্তি স্তর। আর অরবিটাল নির্দেশ করে কিন্তু চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটা একটা ঝামেলার বিষয়। আর একটা ঝামেলার বিষয় এটা যে কোনটা আকার বুঝায় কোনটা আকৃতি বুঝায়। আকৃতি বললে কিন্তু সেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, তবে সহকারী কোয়ান্টাম সংখ্যা কিন্তু অন্য অনেক নামে আসতে পারে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সবই কিন্তু একজনের নাম, সাবসিডিয়ারি, অ্যাজিমুথাল, সহকারী। পরমাণুতে অরবিটালের ধারণা কোন উৎস থেকে পাওয়া যায়? অরবিটাল ওই যে কোয়ান্টাম তত্ত্ব থেকে। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে কি পাওয়া যায়? এই যে দেখো সেই অরবিটাল, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে কী পাবা? অরবিটাল। যশোর বোর্ড 22 করছেন। এরপর দেখো কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। কোয়ান্টাম পরমাণু মডেল যেটা আছে, বলবিদ্যা পরমাণু মডেল, এখানে যে বিজ্ঞানীরা রোল প্লে করেছিল, কে আসলে কোনটা সম্পর্কে কনসেপ্ট দিছে, এইটা জাস্ট কি ওয়ার্ডটা জেনে পরীক্ষা হলে যেতে হবে। খেয়াল করো, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল বা আধুনিক পরমাণু মডেলের ভিত্তি মতবাদ হলো 3টা। খেয়াল করো 3টাই কিন্তু কোশ্চেন এসেছে। রাদারফোর্ড নিউক্লিয়াসের অস্তিত্ব, অনেক সময় কোশ্চেন আসে যে নিউক্লিয়াসকে আবিষ্কার করেছে, আমরা পাজলড হয়ে যায়। বাট রাদারফোর্ড পরীক্ষা তুমি যে পড়া শুরু করেছিলে ইন্টার লাইফে, ওই রাদারফোর্ড পরীক্ষার একদম উপরের বড় হেডলাইনটা দেখো, বড় করে লেখা আছে যে নিউক্লিয়াস আবিষ্কার করা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ প্রক্রিয়ার মাধ্যমে কী আবিষ্কার করছে? নিউক্লিয়াস আবিষ্কার করছে। তাহলে রাদারফোর্ড নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করছে। নিলস বোর অরবিট বা শক্তি স্তরের ধারণা দিয়েছে, ডিরেক্ট কোশ্চেন এসেছে। শক্তি স্তর বা অরবিটের ধারণা কে দিয়েছে? বিজ্ঞানী বোর। ডি ব্রগলি পদার্থের দ্বৈত ধর্ম সম্পর্কে ধারণা দিয়েছে। পরমাণুতে অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। অরবিটাল, দেখো খেয়াল করো, পরমাণুতে অরবিট আর অরবিটাল, যদি বলে অরবিটাল সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। সহকারী দিয়ে হলো উপশক্তি স্তর, আর প্রধান দিয়ে শক্তি স্তর। এরপর দেখো 2টা সূত্র তোমার বইয়ে একটু ক্রিটিক্যাল ওয়েতে লেখা আছে, ওটা একটু সহজ করার নিমিত্তে এই পেজটা এখানে আনা। খেয়াল করো, এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সমীকরণ আর এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি। যেহেতু আমাদের এগুলো র্যাপিড রিভিশনের মতো আমরা যাচ্ছি, তাই হয়তো ডিটেলসে ঢুকতেছি না। বইয়ের যে ক্লাসগুলো ওখানে একটু ডিটেলসে ঢোকার আমরা চেষ্টা করেছি, যে যাতে তুমি যদি কিছুও না পড়ে থাকো, অ্যাটলিস্ট কিছু যদি না পড়ো, তাহলে আমি বলে থাকি যে সাধারণত একদম যে কিছুই পড়েনি তার জন্য আমার কোর্স না। কারণ একদম কিছুই তুমি পড়নি তার মানে মনে হয় না যে তুমি আসলে অতটা সিরিয়াস পড়ার বিষয়। বাট যারা মোটামুটি একটু গ্রস আইডিয়া নিতে পারবো, যারা মোটামুটি ট্যালেন্টেড, যে ফাঁকি ঝুঁকি দিলেও কনসেপ্ট ধরাই দিলে নিজে থেকে একটু পড়তে পারবো, তাদের জন্য গুছিয়ে দেওয়ার জন্য কিন্তু মেইনলি কোর্সটা। অর্থাৎ এনতম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় সমীকরণ, খেয়াল করো, ব্যাসার্ধ নির্ণয় করতেছো, দ্যাটস মিন এটা রেডিয়াস। আর এন মানে এনতম কক্ষপথের রেডিয়াসটা হবে এ নট। এ নট মানে বোর ব্যাসার্ধ ইন্টু এন স্কোয়ার বাই জেড। এন মানে কি আমরা জানি যে কক্ষপথের মান, জেড মানে কি পারমাণবিক সংখ্যা, এ নট সুপার ইম্পর্টেন্ট, আলাদাভাবেই কোশ্চেন আসে। এন নট মানে কি? এ নট মানে বোর ব্যাসার্ধ। বোর ব্যাসার্ধের মান কত? ন্যানোমিটারে আসে, অ্যাংস্ট্রমে আসে, মিটারে আসে। কত? 5.292 ইন্টু 10⁻11 মিটার, কিন্তু বাট অ্যাংস্ট্রমে যদি আসে 0.529 অ্যাংস্ট্রম। ন্যানোমিটারে কত হবে কে বলতে পারবা? ন্যানোমিটার এবং অ্যাংস্ট্রম একটু ক্লু দেয়, এদের ভিতরে 10-এর সম্পর্ক আছে, 10-10-এর সম্পর্ক। তাহলে সেই হিসেবে এখানে পাশে তোমরা একটু নিজেরা মাথা কাটাও তো, যারা দৈর্ঘ্যপ্রস্থ কনসেপ্ট বা এককের কনভার্সনের ক্লাসটা করেছো, একটু চিন্তা করে বলো যে এখানে ন্যানোমিটারে যদি আমি বোর ব্যাসার্ধের মান বলি তাহলে মানটা কত হবে।
তাহলে সূত্রটা পড়তে হবে, বোর ব্যাসার্ধের মান মুখস্থ করতে হবে। এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির মান সুপার 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 ইম্পর্টেন্ট E1Z²/n²। কি বললাম? আচ্ছা, এটাকে অনেক সময় R1 দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, E1Z²/n², এটা এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের এনার্জি বা শক্তিটাকে নির্দেশ করে। ওকে, ফাইন। তাহলে এবার পরীক্ষার হলে কীভাবে কোশ্চেন আসবে দেখি, কোশ্চেনগুলো এসেছে কি না। কোশ্চেন এখানে দেয়া নেই, বাট হাজারি স্যার অনুশীলনীতে আছে। তোমাকে বলবে যে তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি মাত্রা কত বের করতে হবে। তাহলে কী করবা? E1 হাইড্রোজেন পরমাণু যদি বলে থাকে হাইড্রোজেন পরমাণু, ওকে ফাইন, জেড এর মান 1। যদি না বলে থাকে হাইড্রোজেন ধরে নিতে হবে। তাহলে জেড এর মান 1, E1 × 1 ডিভাইডেড বাই 3 এর স্কোয়ার মানে 9। তাহলে E1/9, E3 = E1/9। এরকম করে রেডিয়াসের ক্ষেত্রেও সেম কনসেপ্ট। পরমাণুর উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। একটু খেয়াল করো, আর শক্তি স্তর, উপশক্তি স্তর, সংখ্যা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো। সেটাও এনতম কক্ষপথ এর অরবিটাল, এনতম কক্ষপথের ক্ষেত্রে অরবিটাল n²। সূত্র আমরা জানি একটা অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, তাই না? একটা অরবিটাল, এই যে বক্স করো, এই বক্সের ভিতরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। তাহলে বলো তো এনতম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি তোমাকে বলি, তাহলে অ্যান্সার দেবে না 2n²। তাহলে এনতম কক্ষপথে অরবিটাল সংখ্যা যদি n² হয়, এনতম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n²। এরপর খেয়াল করো, যদি তোমার পরীক্ষার হলে উপশক্তি স্তরে অরবিটাল, উপশক্তি স্তরের অরবিটাল যদি বলে 2l+1, অতএব যদি তোমাকে আমি বলি উপশক্তি স্তরে 43 মিনিট আমাদের ক্লাস চলতেছে, মোটামুটি 50% বেশি কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে সহজ হিসাব 2 × 12+1। তাহলে এই যে 4টা সূত্র পরীক্ষার হলে যদি আসে, তুমি একটু মাথা খাটিয়ে অ্যান্সার দিবে। যদি শক্তি স্তরের অরবিটাল বলে তাহলে কিন্তু n², বাট যদি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওই যে অরবিটালকে 2 দিয়ে গুণ দিয়েছে 2n²। উপশক্তি স্তর বলে 2l+1, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলে তাহলে একটা 2 আনতে হবে, 2 × 12+1। তাহলে এই 4টা সূত্র যদি জানো, তাহলে এবার তুমি অ্যান্সার দাও। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সংখ্যাটা 2l+1, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 দিয়ে গুণ দিতে হবে। এটা ডি উপশক্তি স্তরের অরবিটাল কয়টি আছে? আমরা জানি sp,d,f অরবিটাল সংখ্যা, এটা আমরা এল এর মান দিয়েও কিন্তু বের করতে পারি যে এম এর ভ্যালু কয়টা, ওটা কনসেপচুয়াল ক্লাস। বাট ডি উপশক্তি স্তর অরবিটাল কয়টা এটা যদি তুমি জানতে চাও, আমরা তো মুখস্থ করেই যাই, বা এটা পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। অরবিটাল নিয়ে একটু ডিটেলস আমি তোমার আকৃতি, অরবিটাল প্লেন বা নোট কয়টা আছে সব এক জায়গায় করেছি, কারণ অরবিটাল থেকে যত কোশ্চেন আছে এই বক্সের বাইরে ইনশাল্লাহ যাবে না। খেয়াল করো, প্রথম কথা, পরীক্ষা হলে তোমাকে অরবিট বলে দিবে, বলবে এর আকার কেমন, বলবে এর লোভ সংখ্যা কয়টা, এর সমশক্তি সম্পন্ন অরবিটাল বা ডিজেনারেট অরবিটাল কয়টা আছে এটা তোমাকে বলবে, ইলেকট্রন সংখ্যা কত, এর নোডাল প্লেন কয়টা আছে, এবং এই যে অরবিটালটা তুমি বললে এতক্ষণ, এটার আকৃতিটা কীরূপ হবে। তাহলে অরবিটাল দিয়ে, উপশক্তি স্তর দিয়ে বা অরবিটাল দিয়ে এই কোশ্চেনগুলো হতে পারে। তাহলে এখন পরীক্ষার হলে আসলে sp,d,f, এস কেমন? গোলকের ন্যায়। এস কেমন? গোলকের ন্যায়। নট বৃত্ত, এস গোলকের ন্যায়, এস গোলকের ন্যায়। তাহলে এখানে দাঁড়ানো গোলকের ন্যায়। পি ডাম্বেল, আমরা জানি না পি অরবিটাল কেমন? ডাম্বেল। ডি অরবিটাল কেমন ছিল? ডাবল ডাম্বেল। ডি অরবিটাল ডাবল ডাম্বেল। এফ অরবিটাল আকৃতি লাগবে না। লোভ সংখ্যা কার? দেখো ডাম্বেল দেখলেই বোঝা, একটা দুইটা লোভ। ডি অরবিটাল ডাবল ডাম্বেল 2, 4, এফ অরবিটাল আরও বাড়বে 8। তাহলে ডাম্বেল আস্তে আস্তে বাড়তেছে, তাহলে মনে রাখবা 2, 4, 8 লোভ সংখ্যা আসে। অমুক অরবিটালের লোভ সংখ্যা কত? বই যখন আমরা পড়ি এগুলো কিন্তু এরকম অর্গানাইজ না থাকার কারণে আমরা কিন্তু রিভাইজ দিতে গিয়ে মিস করে যাই। তাহলে অবশ্যই তোমার মনে রাখতে হবে যে লোভ সংখ্যা কয়টা, ডিজেনারেট অরবিটাল কয়টা,
ডাম্বেল কয়টা, ইলেকট্রন সংখ্যা কয়টা। ইলেকট্রন সংখ্যা, তুমি যদি অরবিটাল সংখ্যা জানো, ভাইয়া অরবিটাল, প্রত্যেকটা অরবিটাল 2টা করে ইলেকট্রন ধারণ করে, তাই না? প্রত্যেকটা অরবিটাল যেহেতু 2টা করে ইলেকট্রন ধারণ করে, তাহলে আমি যদি সামহাও অরবিটাল সংখ্যাটা জানতে পারি, 2 দিয়ে গুণ দিব। দেখো এস অরবিটাল, এই ডিজেনারেট অরবিটাল হলো ওই একাই আছে, এর সমশক্তি সম্পন্ন অরবিটাল নেই, তাহলে 2টা ইলেকট্রন। পি এর 3টা, পিএক্স পিওয়াই পিজেড, তাই না? 3টা অরবিটাল না, তাহলে প্রত্যেক অরবিটালে 2টা করে ইলেকট্রন আছে, তাহলে 3 দুগুণে 6, 5টা আছে 5 দুগুণে 10, 7টা আছে 7 দুগুণে 14। নোডাল প্লেন কয়টা মনে থাকে না অনেকের, 1 2 3। প্রথমে এস অরবিটাল তো গোল, গোলকের ন্যায়, বৃত্তাকার নয়, ফুটবলের মতো, কিন্তু ফুটবল দৈর্ঘ্য উচ্চতা আছে, বৃত্ত না যে দেয়ালে আঁকলাম, এটা কিন্তু এস অরবিটাল না। এস অরবিটাল থাকলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ থাকতে হবে। আর আকৃতি ওই যে যেমন আঁকা আছে। আর নোডাল প্লেনের সংখ্যা পড়বে, এস অরবিটালে কোনো নোডাল প্লেন নেই, বাকিদের 1 2 3। কোন শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, দেখো শক্তি স্তর অরবিটাল ফার্স্টে একবার পড়িয়েছি, এন স্কোয়ার। একটি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। এল ইকুয়াল টু 2 হলে উপশক্তি স্তর, উপস্তর কোনটি, খেয়াল করো। তোমার বই থেকে দেখবে যে ক্লাসে সাধারণত আমি চেষ্টা করি যে বইয়ের পেজ, মানে যে দাগানো পিডিএফটা আমি ফলো করতেছি বা তোমাদের করাচ্ছি, ওখান থেকে ডিরেক্ট তুলে আনার। এর কারণ কি, কারণ তোমার একটা ভিজুয়াল মেমোরি তৈরি হয় যে আসলে আমি এখান থেকে পড়েছি, এখানে বইয়ে আছে, এটা তো আমি লিখতেই পারি, টাইম কনজিউম করে লেখাই যে এল ইকুয়াল টু 0 হলে এম এর মান কত। তা ওই যে বলেছি যে যদি অতিরিক্ত ফাঁকিবাজ হও তাহলে তোমার জন্য কিন্তু এই কোর্স না, কারণ তোমার নিজের আগ্রহ থাকতে হবে, নিজের কিছুটা কনসেপ্ট বিল্ড আপ থাকতে হবে, তাহলে তোমার কাছে যেটাকে খুবই ফ্যাসিনেটিং মনে হবে এবং তুমি এনজয় করবে যে আসলে যে জিনিসগুলো তুমি করেছো ওগুলো তোমার মাথায় শুনতে করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেখানে একটু কনসেপ্ট ক্লিয়ার দরকার ছিল, যেখানে একটু ছন্দ দিয়ে বক্সটা ক্লিয়ার করা দরকার ছিল, এভাবে করা হচ্ছে র্যাপিড ডিভিশন টাইপ। দেখো এল ইকুয়াল টু 0 1 2 3, এস পি ডি এফ, এর জন্য এম এর মান কয়টা করে পাচ্ছি আমরা জানি, মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল, তাহলে 1 এর জন্য -1 0 +1, -2 -1 0 +1 +2, যতগুলো মান পাচ্ছি এগুলো হলো অরবিটাল। আর এখানে যেগুলো পাচ্ছ সেগুলো হলো অরবিট, সরি উপশক্তি স্তর, উপশক্তি স্তর। এখন তোমার কাছে সহজ এটা বলছে এল ইকুয়াল টু 2 হলে কোনটা, তাহলে এস পি ডি, ডি এস পি ডি 0 1 2 3। এফ অরবিটালের জন্য এল এর মান কত, দেখো 0 1 2 3, খেয়াল করেছো তোমরা, এস পি ডি এফ 3। কোন অরবিটালটি সম্ভব, 5s, কোন অরবিটালটি সম্ভব আর কোন অরবিটালটি সম্ভব নয়, এটা আসলে কে বের করতে পারো, কিভাবে বের করে? বেসিক কথা হলো অরবিটালের কনসেপ্ট থেকেই আমাদের যেতে হয় যে আসলে এন এর মান যখন 5 হয়, সাপোজ এই যে এন এর মান 5, বা আচ্ছা যেটা হয় না তোমাকে একটা দিয়ে আমি চেক করা, সেটা হলো 2D, এন এর মান যখন 2, খেয়াল করো কোনটা হয় না হয়, এটা বেসিক কনসেপ্ট, এটা এমনি বোঝা যায় যে কোনটা হয় কোনটা হয় না, বাট পরীক্ষা হলে কীভাবে চেক করবা, এন ইকুয়াল টু 2 যদি হয়, এন ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এল ইকুয়াল টু, তোমরা কি সূত্র জানো, এন এর মান যেটা দেয়া থাকে n-1, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1, তাহলে 0 n-1 মানে 1, আমি একবার লিখলাম আর লিখলাম না, তাহলে n ইকুয়াল টু যদি 2 হয় আমি এল এর মান পাবো 2টা, তাহলে এটার জন্য এম এর মান আবার কয়টা পাবো, 0-র জন্য 0, 1-এর জন্য -1 0 +1। খেয়াল করো এটা আসলে বোঝার বিষয় যদিও, তাহলে খেয়াল করো এন ইকুয়াল টু 2, শক্তি স্তর যখন 2, দ্বিতীয় শক্তি স্তর, এটা তো শক্তি স্তর, একটা বুঝো বাকিগুলো নিজের কনসেপ্টটা নিজেই বিল্ড আপ করতে পারবে। শক্তি স্তর, এল হলো উপশক্তি স্তর, আর এম হলো অরবিটাল, তাই না? এখন তুমি এন ইকুয়াল টু এন শক্তি স্তরে তাহলে কী কী উপশক্তি স্তর আছে, তাহলে এস আর পি, এই দুইটা, এবং এই এস এর জন্য একটা অরবিটাল হলো 0, আর পি এর জন্য পি এক্স, পি ওয়াই, পি জেড। এটাই কিন্তু কনসেপ্ট, আসলে বেসিক কনসেপ্ট কিন্তু এভাবে। তাহলে
এন ইকুয়াল টু, এটা কিন্তু সিকোয়েন্সিয়াল, যে এন ইকুয়াল টু 2 হলে এই দুইটা সম্ভব এবং এই দুইটা হলে এই তিনটা সম্ভব। তাহলে কোনটা সম্ভব কোনটা সম্ভব না, এটার বেসিক কনসেপ্ট কিন্তু তোমার কোয়ান্টাম সংখ্যা থেকে রিচেক দিতে হবে। কোন অরবিটালের শক্তি সর্বাধিক? অরবিটালের শক্তি কিভাবে বের করে কে বলতে পারবো? অরবিটালের শক্তি বের করার সূত্র হলো n প্লাস এল। ওই যে কোয়ান্টাম সংখ্যা বের করে এন এর মান এবং এল এর মান যোগ করবা, যেটার শক্তি কম, মান কম, সেটা শক্তি কম। এখন কথা হচ্ছে দুইজনের মান যদি সেম হয়ে যায়, আমরা জানি যার শক্তি স্তর এন এর ভ্যালুটা কম ওটাকে আমাকে কম হিসেবে। কোয়ান্টাম সংখ্যা মানে কি? তোমরা বেসিক কনসেপ্ট কি বলো তো? কোয়ান্টাম সংখ্যা খায় না মাথায় দেয়, কি করে? কোয়ান্টাম সংখ্যা আসলে কি? যে একটা ইলেকট্রনের পূর্ণাঙ্গ অবস্থান, কি বললাম, একটা ইলেকট্রনের পূর্ণাঙ্গ অবস্থান নির্দেশের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার আমরা হেল্প নেই। তোমার যদি পরীক্ষার হলে আসে যে কোয়ান্টাম সংখ্যা আসলে কী জিনিস, তুমি বলবা যে একটা ইলেকট্রনের পূর্ণাঙ্গ অবস্থান প্রকাশের জন্য 4টা জিনিস বলতে হয়, এই 4টাকে একত্রে আমরা কোয়ান্টাম সংখ্যার 4টা কোয়ান্টাম সংখ্যায় ভাগ করতেছি। যেমন আমি কোথায় আছি এখন? আমি এশিয়া মহাদেশে আছি, আমি বাংলাদেশে আছি, আমি রাজশাহীতে আছি, আমি রাজশাহীর সিপাহীপাড়াতে আছি। 4টা কথা মিলে কিন্তু আমার অবস্থান। ঠিক একইভাবে একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, কোন অরবিটালে আছে এবং এটা কিভাবে ঘুরতেছে, 4টা ইনফরমেশন দিলে কিন্তু ওই ইলেকট্রনটার এক্স্যাক্ট অবস্থান বোঝা যায়। ঠিক একইভাবে আমার অবস্থান যেমন এক্স্যাক্ট 4টা কথা বলা লাগছে, ইলেকট্রনের অবস্থানও পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যার জন্য 4টা কথা বলতে হয়, ওই 4টাকে আমরা বলতেছি কোয়ান্টাম সংখ্যা। 4f অরবিটালে n প্লাস এল এর ভ্যালু কত? এটা পারবা, সহজ জিনিস। এই যে n প্লাস এল এর ভ্যালু তোমরা জানো, n কোয়ান্টাম সংখ্যা n এবং এল এর মান যদি বের করতে পারো, n প্লাস এল যোগ করা, যোগ বিয়োগ। কোন অরবিটাল নির্দেশ করে? দেখো এল ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3, তাহলে 3d। উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? বলেছে এই সেম কনসেপ্ট বলেছে যে উচ্চ শক্তির অরবিটাল, আর শক্তি যদি বলে থাকে তাহলে শক্তির ক্ষেত্রে সেম কনসেপ্ট n প্লাস এল। নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন সমূহ, ওই যে অযুগ্ম ইলেকট্রন আমরা বলেছি যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তারা সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকতে চায় এবং অযুগ্ম ইলেকট্রনের দিক হয় একমুখী। তাহলে এটা হলো হুন্ডের নীতি। এই যে আউটবাউ, হুন্ড এবং পাউলির বর্জ্য নীতি মোটামুটি 3টে এক জায়গায় করা আছে। আর নিচের কোন অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম? আমরা বলেছি যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল ইলেকট্রন দ্বারা যখন পূর্ণ হয়। এখন এস অরবিটালে তো সমশক্তি সম্পূর্ণ অরবিটাল নেই, তাহলে এক্ষেত্রে হুন্ডের নীতি কিন্তু প্রযোজ্য নয়। একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের সর্বোচ্চ কয়টি কোয়ান্টাম সংখ্যার মানে একই হতে পারে? এটা পাউলির বর্জ্য নীতি। পাউলির বর্জ্য নীতি মনে রাখার জন্য আমরা সহজে মনে রাখি *124#। বাংলা লিঙ্কে যারা টাকা দেখেছো *124# মানে একটি পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না, সর্বোচ্চ 3টা সমান হতে পারে। তাহলে কয়টা সমান হতে পারে না? একই হতে পারে, সর্বোচ্চ 3। নেক্সট কোশ্চেন ওটার সাথেই একটু কম্বাইন করে দিয়েছে যে ভিন্ন ভিন্ন শক্তির উপশক্তি স্তরে ইলেকট্রন সমূহ প্রবেশের ক্ষেত্রে কোনটা? উপশক্তি স্তর, সেম কনসেপ্ট যে উপশক্তি স্তর মানে কি 1s 2s 2p, এখানে কিভাবে যাবে? আউটবাউ নীতি অনুসারে। আর নিচের কোনটি আউটবাউ নীতির বিকল্প রূপ? বিকল্প রূপ কোনটা? n প্লাস এল। আচ্ছা, আমরা জানি যে এই সূত্রটা আসলে কোথা থেকে এসেছে। আমরা ওই যে 4টা সূত্র পড়েছিলাম যে শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে, কয়টা ইলেকট্রন ধারণ করবে, ওইখানে 4টা সূত্র ছিল n² 2n², 12 + 1, 2 × 12 + 1। তো এর ভিতরে তোমার যাচ্ছে না হলে n + 1 মানটা। কোন মৌল সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন? ক্রোমিয়াম। তুমি হিসাব করে দেখো, বহিস্থ শেলে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। যদি ইলেকট্রন বিন্যাস তুমি করো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, সেটা পরীক্ষার আসার কিন্তু কারণ আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু স্বাভাবিক থেকে ব্যতিক্রম, এই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। ক্রোমিয়াম, কপার, জিঙ্ক, এই 4টা ইলেকট্রন বিন্যাস অবশ্যই পরীক্ষা হলে পড়ে যাবে। এবার তুমি এটা চেক করো যে নিচের কোনটি অযুগ্ম ইলেকট্রন সব থেকে বেশি ক্রোমিয়ামে। নেক্সট আমরা আলোচনা করবো হলো বিভিন্ন ধরনের রশ্মি নিয়ে। রশ্মি সংক্রান্ত তোমার বইয়ে একটা বক্স দেওয়া আছে এবং ওই বক্সে তরঙ্গ দৈর্ঘ্য থেকে কোশ্চেন আসে, শক্তি থেকে কোশ্চেন আসে এবং ব্যবহার থেকে। ফার্স্টে দেখো তোমার যে কোশ্চেন কি প্যাটার্ন এসেছে যে কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তোমার অনেকগুলো নাম দেওয়া আছে, তাহলে তোমার বইয়ে যে বক্সটা আছে এখানে দেখো সবার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে এবং বিশেষ করে দৃশ্যমান অঞ্চলে যেটা আমাদের ওই বেনিয়া সহ কলার কিন্তু স্পেসিফিক মান দেওয়া আছে এবং এই বক্সটা কিন্তু মনে রাখতে হয়। এখন
খেয়াল রাখতে হবে যে এটা মনে না রাখলেও, তরঙ্গ দৈর্ঘ্য স্পেসিফিক না আসলেও, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম যখন আসবে তখন তোমার সিরিয়ালটা মনে রাখতে হবে। দেখো শুরু হয়েছিল কিন্তু গামা রশ্মি দিয়ে, এটা যদি তুমি মনে না রাখতে পারো সিকোয়েন্সিয়ালি, তাহলে মনে রাখবে গামার অদৃশ্য লোহা মারে। কি বললাম? গামার অদৃশ্য লোহা মারে। গামার অদৃশ্য লোহা মারে। কি বললাম? গামার অদৃশ্য লোহা মারে। এটা দিয়ে আসলে কি বুঝায় ভাইয়া? প্রথমে মহাজাগতিক রশ্মি দিয়ে শুরু হয়েছে, এটা মোটামুটি সবাই জানি। পরবর্তীতে খেয়াল করো, গামার, গতে হলো গামা, রতে হলো রঞ্জক রশ্মি, অতে হলো অতিবেগুনি, দৃশ্য মানে দৃশ্যমান, লোহা মানে লোহিত, মাতে মাইক্রোওয়েভ, রতে রেডিওওয়েভ। তাহলে গামার অদৃশ্য লোহা মারে সিকোয়েন্সিয়ালি যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু মিলে যায় যে গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, লোহিত, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্যটার দিকে যদি তুমি একটু তাকাও, যে নিচে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম, উপরে আস্তে আস্তে সব থেকে বেশি, তাহলে শক্তির সিকোয়েন্সটা কিন্তু উল্টো হবে। ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, ডেল ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। তাহলে তোমার ল্যামডার মান দিয়ে যদি তুমি কম্পেয়ার করো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে মনে রাখতে হবে অ্যাটলিস্ট তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্স, তাহলে তুমি এনার্জিটা বের করতে পারবে। ব্যবহারটা সুপার ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো, এখান থেকে ব্যবহার থেকে কিন্তু কোশ্চেন আসে এবং দেখতে সবই এক মনে হয়। রিমোট কন্ট্রোল কোনটা, অপটিক্যাল ফাইবার কোনটা, একই অ্যান্সার দাগানো যাবে না, যে আসলে কোনটা আসছে বুঝে দাগাতে হবে, এক হলে এক দাগাতে হবে। খেয়াল করো, রেডিও ওয়েভ, এম আর আই যন্ত্র, কি যন্ত্র? এম আর, বিশাল বড় আর, এই আর মানে রেডিও। তাহলে মনে রাখতে হবে এমআরআই যন্ত্রে রেডিও, অনেকে মাইক্রো দাগাতে যায় না, এমআরআই আর বড় লিখেছি, তার মানে মনে রাখতে হবে এমআরআই যন্ত্রে রেডিওওয়েভ। বা মাইক্রোওয়েভ, দেখো ওয়াইফাই এর ক্ষেত্রে মাইক্রোওয়েভ। অবলোহিত সুপার ইম্পর্টেন্ট, অনেকে মনে রাখি এটা অফার দিয়ে, কি দিয়ে? অফার। ছড়ে হতো অপটিক্যাল ফাইবার, ফতে ফিজিওথেরাপি, রতে রিমোট কন্ট্রোল। তাহলে অফার, অপটিক্যাল ফাইবারের ব্যবহার কোথায় কোথায় মনে রাখবো? অফার। স্বরে তো অপটিক্যাল ফাইবার, ফতে অপটিক্যাল, স্বরে অতে হলো অপটিক্যাল ফাইবার, ফতে ফিজিওথেরাপি, রতে রিমোট কন্ট্রোল। দৃশ্যমান লাগবে না, দৃশ্যমান পারবা। অতি বেগুনি, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে 100 বার আসছে, সস্তা করছেন। এক্স রে, দেহের অভ্যন্তরের ছবি। গামা ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এবারে দেখো এই টপিকটা ইম্পর্টেন্ট, যে অসীম দূরত্ব শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে যদি নেমে আসে, বিকিরিত রশ্মি কোন সিরিজের অন্তর্ভুক্ত? এইটা আগে একটু বুঝতে হবে। এই বক্সটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসে যে অসীম দূরত্ব থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন নেমে আসতেছে, যে বর্ণালীর আমরা জানি যে উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে যদি নেমে আসে তাহলে শক্তির বিকিরণ ঘটে। এই বিকিরিত রশ্মি কেমন হবে? অবলোহিত নাকি আলট্রাভায়োলেট? এটা স্পেসিফিক জানতে চায়। খেয়াল করো তো, N1 মানে নিম্ন শক্তির কক্ষপথ, মানে কোথায় নেমে আসবে। উচ্চ শক্তি মানে কি? ওটা থেকে বেশি। তাহলে 1-এর পরে 2 থেকে ডট 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 ইনফিনিটি। এবার দেখো 2, 3, 4, 5, 6 মানে কোন শক্তি স্তরে নেমে আসতেছে তার উপরে কিছু নাম আছে সিরিজে। যদি সিকোয়েন্সিয়ালি মনে রাখতে না পারো, লাগলো বোমা পিছনে বকাটে ফুন্ডের, কি বললাম? লাগলো বোমা পিছনে বকাটে ফুন্ডের, এভাবেই তো পড়েছো। ওকে ফাইন, তাহলে তোমার কাছে বলবে যে অসীম কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে নেমে এসেছে, 3 নম্বরে নেমে আসলে পিছনে প্যাসচেইন, 4 নম্বরে নেমে এসেছে ব্র্যাকেট। এবং এই যে বিকিরিত রশ্মি, এটা আসলে কোন অঞ্চলের রশ্মিটা হবে? তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোন অঞ্চলের এটা? তাহলে মনে রাখতে হবে প্রথমটা লাইম্যান, সুপার 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 ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসে। লাইম্যান হলে অতি বেগুনি, বামার হলে দৃশ্যমান, বাকি সব অবলোহিত। সুপার ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই জায়গাতে কোশ্চেন আসবে আসবে আসবে। যদি লাইম্যান সিরিজ অতি বেগুনি, বামার দৃশ্যমান, বাকি সব অবলোহিত। এবার বোর্ডে আসা কোশ্চেনের দিক তাকাও। অসীম দূরত্ব থেকে চতুর্থ, লাগলো বোমা পিছনে বকাটে, বকাটে, তাহলে 4 নম্বর হলো ব্র্যাকেট। দেখো লাইমেন বর্ণালী সিরিজে তড়িৎচুম্বকীয় বর্ণালী কোন অঞ্চলে? লাইমেন মানে প্রথমটা বলেছি, ওটা সব থেকে ইম্পর্টেন্ট, ইউভি। হাইড্রোজেন পরমাণু বর্ণালী প্যাসচেন সিরিজ সৃষ্টি হয় কোন অঞ্চলে? প্যাসচেন, অবলোহিত। মানে প্রথম বললাম তো, লাইমেন হলে অতিবেগুনি, বামার হলে দৃশ্যমান, বাকি যাই আসুক না কেন এসেছে প্যাসচেন, অবলোহিত।
ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে কোন বর্ণালী লাগলো বোমা পিছনে? তিনে হলো প্যাশ চেইন। হাইড্রোজেন পরমাণু বর্ণালীর কোন সিরিজটি অতি বেগুনি? তাহলে লাইমেন। দেখো প্রত্যেকবার বোর্ডে কোশ্চেন এসেছে, ব্র্যাকেট সিরিজ কোন অঞ্চলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি করে? অবলোহিত। লাগলো বোমা মানে বামার হলে দৃশ্যমান, লাইমেন হলে অতিবেগুনি, বাকি সব অবলোহিত। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? সুপার ইম্পর্টেন্ট, 380 থেকে 700 পারবা 780। গুণগত রসায়নের আর একটা গুরুত্বপূর্ণ টপিক হলো এই বক্সটা কিন্তু আমি অলরেডি পড়েছি। গুরুত্বপূর্ণ কনফিউশনের জায়গা MRI যন্ত্রে কোনটা? বলেছি যে MRI এভাবে লিখবা ভাইয়া। আরে কি হয়? আরে মনে রাখবা রেডিও ওয়েভ। কথা কি বুঝতে পেরেছো? আরে রেডিও ওয়েভ। তাহলে ভাই পরীক্ষা হলে যদি আসে MRI যন্ত্রে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গটা ইউজ করা হচ্ছে? MRI এভাবে মনে রাখবা। আরে হলো RADIO রেডিও। রিডবার্গ ধ্রুবকের মান সুপার ইম্পর্টেন্ট। আর রিডবার্গ ধ্রুবকের যে ইকুয়েশনটা আছে এখান থেকে কোশ্চেন আসে। তুমি দেখো ডিরেক্টলি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড 23 কোশ্চেন এসেছে যে রিডবার্গ ধ্রুবকের মান কত, বাট এককটাকে একটু ট্রিকি ওয়েতে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এককটার দিকে তুমি খেয়াল করে দেখবা যে তারপরেও বই থেকেই কিন্তু তোলা হয়েছে। দেখো রিডবার্গ ধ্রুবকের মান মিটার ইনভার্সে আছে, সেন্টিমিটারে আছে, ন্যানোমিটার ইনভার্স, সবগুলো ইনভার্সে আছে। ইকুয়েশনটা খেয়াল করো, 1/λ, কিন্তু এখানে খেয়াল করার বিষয় দুইটা। খেয়াল করতেছো না, ভুল হবে, সৃজনশীলও হয়, MCQ এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এখানে Z² আছে। আমরা সাধারণত যখন কোশ্চেন সলভ করি হাইড্রোজেন বলা থাকে বিধায় আমরা কিন্তু ওটাকে ইগনোর করে যাই, জেড দেই না। বাট বোর্ড পরীক্ষা আমি হিলিয়ামের কোশ্চেন আসতে দেখেছি, কিন্তু তখন কিন্তু অনেকে হিলিয়ামের এই জেডের ভ্যালু না বসায় চলে আসছে। হবে না, রিডবার্গ ধ্রুবক যখন আসে এটা জেড আছে এবং এটা 1/λ, নট ল্যামডা, দিস ইজ 1/λ। এরপর দেখো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশ্চেন সিরিজের জন্য সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? একটু ট্রিকি কোশ্চেন। এটার সলভ আমি তোমার উত্তরে দিয়ে দিই, মানে কমেন্ট সেকশন দিয়ে দিই। তোমরা আমি দেখে নিই এটা কত মিনিট হলো আমাদের, 1 ঘন্টা 9 মিনিট। 9 মিনিট আমি উপরে তোমার অ্যান্সারটা অ্যাড করে দিই। আমি যে একটু তোমরা মাথা কাটো, আমি তোমাকে একটু ক্লু দিয়ে দিই যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশ্চেন সিরিজের জন্য প্যাশ্চেন লাগলো বোমা পিছনে, মানে 3 নাম্বার কক্ষপথে, উচ্চ শক্তি থেকে সে 3 নাম্বার কক্ষপথে নেমে আসে। তাহলে 3 নাম্বার কক্ষপথে নেমে আসবে, উচ্চ শক্তি স্তর এখানে বলেনি, তাহলে সেটা ইনফিনিটি। তাহলে এবার বলো ইনফিনিটি থেকে 3 নাম্বার কক্ষপথে নেমে আসলে তরঙ্গ সংখ্যা, মানে ওই যে 1/λ ক্ষেত্রে ওই ল্যামডার মান কত হবে? এবার এটা তুমি আমাকে বের করে দাও। আমি তোমাকে একটু বলে যাই যে মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার এটা। তুমি তাও বের করে ক্রস চেক করো যে আমার N1 আর N1 এর মান বসানোর পরে অ্যান্সার মিলতেছে কিনা। দেখো এরপর সেম কনসেপ্ট, একই কনসেপ্ট যে হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামা সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা। এখানে খেয়াল করো সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত, এখানে বলেছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত। তাহলে এবার সেম কনসেপ্টে তুমি একটু চিন্তা করে, সর্বনিম্ন চাইছে, সর্বোচ্চ চাইছে। যদি তোমরা না পারো, আমি অপশন দিয়েছি, এটা আমি চাইছি যে একটু মাথাটা খাটাও, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু এটা বুঝতাম না, টোটালি মাথার উপর দিয়ে যেত। এবং হাজারি স্যারের কালো বক্সে কিন্তু এই কোশ্চেন দেয়া আছে, সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা হলে কী হবে। যারা পারবে না তারা কমেন্ট সেকশনে একটু উত্তরটা দেখে নিতে পারো, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তারপর আমি চাই যে তুমি একটু কষ্ট করে মাথাটা খাটা এটার অ্যান্সার দাও। আমি তো বলতেছি যে উচ্চ শক্তি স্তর বলতে বোঝায় ল্যামডা, নিম্ন বলতে বোঝায় নাম অনুসারে, বামার হলে 2 লাগলো বোমা। তাহলে 2, 3 থেকেও 2 আসতে পারে, অসীম থেকেও 2 আসতে পারে। এবার তুমি একটু কনসেপ্টটা চিন্তা করো। জাল টাকার শনাক্তকরণ এতবার আসছে, সস্তা করছেন ইউভি রশ্মি। ক্যান্সার চিকিৎসায় কোনটা? রেডন। এই বক্সটা মোটামুটি পড়া হয়েছে। একটি লবণ শিখা পরীক্ষায় ইটের মতো লাল, বলেছি যে ক্যালসিয়াম হলো বাংলাদেশের পতাকা, ক্যালসিয়াম। একটি শিখা পরীক্ষায় বর্ণ দেয় না কোনটা? বেরিলিয়াম দেয় না, আকৃতি ছোট হওয়ার কারণে। শিখা পরীক্ষায় ইলেকট্রনের ট্রান্সপোর্টটা পসিবল না হওয়ার কারণে শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। শিখা পরীক্ষায় ইটের মতো লালচে বর্ণ দেয়, সেম ক্যালসিয়াম, সেম কনসেপ্ট রিপিট হয়েছে। বেগুনি বর্ণ পটাশিয়াম বলেছিলাম যে পটাশিয়াম KMnO4 মানেই সেটার বর্ণ হলো আমরা বেগুনির দিকে যাব। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, খেয়াল করো এখানে বলেছে দ্রবণ, 50 গ্রাম দ্রাব্যতা কত?
এরপরে দ্রাব্যতা গুণফলও একটু আগে যেমন রিডবার্গ ধ্রুবকের ইকুয়েশনটা দিয়ে অনেক কোশ্চেন এসেছে, এবং কোন কক্ষপথে নামতেছে তার উপর ডিপেন্ড করে লাইনম্যান বা আমার প্যাশন, ওই টপিক থেকে যেমন অনেক কোশ্চেন এসেছে, শিক্ষা পরীক্ষা থেকে এসেছে। এইরকম আরেকটা হট টপিক হলো দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফলের কনসেপ্ট আমি একটু বুঝিয়ে দিই, তাহলে তোমার কাছে মনে হয় একটু সহজ হতে পারে। সাপোজ মনে করো তোমার কাছে দেওয়া আছে NaCl, যেটাই দেওয়া হোক না কেন তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে বিশ্লিষ্ট করা। তার মানে Na প্লাস Cl মাইনাস, এই দুইটা সমতা করো, এখানে 1 এখানে 1। এখন কথা হচ্ছে দ্রাব্যতা গুণফল কি? আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল বোঝা যায়। যে আয়নিক গুণফল আয়নের ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফল। দ্রাব্যতা গুণফল সেম কনসেপ্ট, জাস্ট সম্পৃক্ত দ্রবণে বিশ্লিষ্ট আয়ন সমূহের যথোপযুক্ত ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল। এখন আমরা ধরে নেই যে এর দ্রাব্যতা যদি S হয়, এটা 1s, এটা 1s, অতএব KSP ইকুয়াল টু 1s 1 ইন্টু 1s 1 ইকুয়াল টু S স্কোয়ার। তাহলে এরকম যদি কোনো ফরম্যাট থাকে তাহলে তার KSP ইকুয়াল টু S স্কোয়ার। ওকে ফাইন। সেম আমি যদি তোমাকে বলি যে Mg2 PO4 তো 2, তাহলে এখানে আসলে আমি Mg দুইটা, আমরা সাধারণত 5টা এখান থেকে টোটাল পড়তে হবে। তোমাকে বলেছে যে এখানে ম্যাগনেসিয়াম ফসফেটেরটা Mg PO4 3 মাইনাস 3, এটা 3 দিয়ে দিলাম। দেখো তোমাকে যদি আমি বলি যে এইটার দ্রাব্যতা গুণফলটা একটু আমাকে বের করে দাও, Mg3PO4, আর এখানে যেটা 2 আছে 2, এইটা তো মোটামুটি কঠিন। তো এখন এইটার দ্রাব্যতা গুণফল আসলে কীভাবে বের করবা? তুমি যদি চাও তাহলে সেম কনসেপ্টটাকে ভাঙতে হবে। ভাঙো তো, Mg2 প্লাস PO4 3 মাইনাস, এটা না? এখন তুমি যদি চিন্তা করো এটা সমতা করতে হবে, তাহলে সমতা করে Mg3 আর এটা হলো 2, তাহলে এটা যদি দ্রাব্যতা S হয় টোটালটার, এটা 3s, এটা 2s, তাই না? এখন KSP ইকুয়াল টু 3s তার কিউব, 2s তার স্কোয়ার, 4s স্কোয়ার, 27s কিউব, 108s⁵। তাহলে 108s⁵, এটাই আমাদের সর্বোচ্চ ইন্টারে লাগে হলো এটা, যে 5টা থাকলে কী হবে। বাট এখানে এতটা ডিটেলসও যায় না, বলছে জাস্ট দ্রাব্যতা গুণফলটা কি হবে। তার এই ম্যাগনেসিয়াম যেটা আছে ওটার উপরে ঘাত যাবে 3, ম্যাগনেসিয়ামের ঘাত 3, ফসফরাসের 2, এটা সহজভাবে দিয়েছে, কঠিন করেনি। তবে ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণফল দেখো, ক্যালসিয়াম ফসফেট 3 2, সেম কনসেপ্ট 3 আর 2, তুমি আগে ভাঙো Ca2 প্লাস PO4 3 মাইনাস, সমতা করতে হবে 3 2, তাহলে 3s এর কিউব 2s এর স্কোয়ার, 108s⁵। পারবো না? XY যৌগের দ্রাব্যতার ক্ষেত্রে কোনটি সঠিক? XY, তার মানে x প্লাস y মাইনাস, সমতা করলে 1 1, এটা s হলে এটা s s, মানে 1s 1s, অতএব KSP ইকুয়াল টু যথোপযুক্ত ঘাত, ওটা ঘাতে চলে যাবে সংখ্যাটা, 1s তার 1 s স্কোয়ার, অর্থাৎ KSP ইকুয়াল টু এটা হলে, অর্থাৎ s ইকুয়াল টু কী হবে, √KSP, এটা অ্যান্সার। সেম 2 3 বার এটা করবো না আমরা। দেখো মোল পার লিটার, এখানে বলেছে যে এই লবণের দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে আমরা জানি মোল পার লিটার যেটা আছে, আমরা সাধারণত ওই ঘাতটা দিয়ে দিলেই তো অ্যান্সার ডিরেক্ট মিলে যাচ্ছে। যে এটাকে যদি ভাঙো তুমি, x3 প্লাস যোগ y2 মাইনাস, সমতা যদি করতে চাও, এটা 2 এটা 3। এখন প্রত্যেকটা ক্ষেত্রে মোল পার লিটার, বাট এখানে ঘাতে যখন যাবে দেখো মোল পার লিটার একটা স্কোয়ার, মোল পার লিটারের কিউব, তাহলে আমার দাঁড়ালো মোল 5 হয়ে গেল না, 2 আর 3 5, আর ইনভার্সেরটার 5, তাহলে অ্যান্সার এটা। সেম কনসেপ্ট, এটা আমি জাস্ট একটু ভেঙে দিই, তাহলে দেখতে কঠিন লাগলেও এটা সহজ। Ag প্লাস CrO4 2 মাইনাস, যদি বলে যে এটার দ্রাব্যতা গুণফল কত, তুমি তো ভেঙেছো, এবার সমতা করো, এটাকে ভাঙলে এটা আসে, সমতা করো, এটা 2টা এটার 1টা। এখন টোটালটা দ্রাব্যতা H হলে এটা 2s, এটার s,
ঘাতে বসাও কেএস, অতএব কেএসপি ইকুয়াল টু 2s এর স্কোয়ার ইন্টু এস, তাহলে 2 2 4 4s কিউব। পারবা মোটামুটি ওই 5টাই তো আছে, 5টার বাইরে তো নাই, তাই না? তো এস স্কোয়ার 4s কিউব 27s⁴, আমরা তো অলরেডি সবগুলোই করলাম। এস স্কোয়ার 4s কিউব 27s⁴ 108s⁵। এর বাইরে তো পরীক্ষার হলে কখনো যায় না, তুমি এই কটা দেখলেই চিনতে পারবা যে 2টা হলে এটা হচ্ছে, 3টা হলে এটা, 4টা যোগ হলে এটা, 5টা হলে 100s⁵। দেখো 5টা, এখন তার পরীক্ষার হলে ওইভাবে দেওয়ার কারণে তুমি ডিরেক্ট চেক করতে পারবা। এরপর দেখো পটাশিয়াম 4 আছে, তাহলে ফেরো না ফেরি? বলেছি 4 থাকলে ফেরো, তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড থেকে কি শনাক্ত করা হয়? জিঙ্ক। অদক্ষেপের বর্ণ কি হবে? সাদা। ওই যে আমি আর তুমি, সাদা নয়। দ্রাব্যতা এস হলে দ্রাব্যতা গুণফল সেম, এখানে 3 আছে, 2 আছে, 5। এখন আমরা ডিরেক্ট অ্যান্সার দেখাবো। আর সম আয়ন প্রভাব বিদ্যমান, সম আয়ন মানে ভাঙলে 2টা সেম আয়ন পাওয়া যাবে। এখন দেখে মনে হয় যে 2 জনারই তো সম আয়ন আছে, বাট খেয়াল রাখতে হবে যে সবাই কিন্তু আয়নে বিশ্লিষ্ট হয় না, অবশ্যই তাকে আয়নিক যৌগ হতে হবে। খেয়াল করো, এটা কিন্তু আমার আয়নিক যৌগ না, এগুলো কিন্তু সব কার্বোহাইড্রেট, জৈব যৌগ, তাহলে এটা তো আয়নে বিশ্লিষ্ট হবেই না, তাহলে অ্যান্সার বাকিটা। ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট দ্রবণ, কিউট একটা নাম। এটা আসলে কি জিনিস কে বলতে পারবে? ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট দ্রবণ, এটাই কিন্তু নেসলার বিকারক। নেসলার বিকারক দিয়ে কি শনাক্ত করা হয়? অ্যামোনিয়াম। ঘুরে ফিরে অ্যামোনিয়াম নানাভাবে আসছে। খেয়াল করো, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7, বলেছিলাম যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে সুপার ইম্পর্টেন্ট সোডিয়াম আয়ন শনাক্ত করা হয়। অদক্ষেপের বর্ণ কি হবে? অদক্ষেপটা আসলে কিসের পরে জানো? এটা রিপ্লেস হয়ে যায় Na2H2SB2O7। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট কি বর্ণ পরে? সাদা বর্ণের অদক্ষেপ। নিম্নের কোনটি শনাক্তকরণ করা হয়? অ্যান্সার অতদূর যাবেই না, সোডিয়াম। কোন বিকারক দিয়ে কপার এবং ফেরাস আয়রন শনাক্তকরণ করা হয়? অ্যামোনিয়াম দ্রবণ NH4OH, এই দুইটার সাথে যোগ করলে সাদা বর্ণের অদক্ষেপ। আমরা ফার্স্টে যে শনাক্তকরণ পড়েছি প্রত্যেকটা তোমার বইয়ে ব্যবহারিক পাঠে গিয়ে দেখবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সবাইকে মোটামুটি শনাক্তকরণ করা যাচ্ছে, অদক্ষেপের বর্ণ হচ্ছে সাদা। তো এরকম যদি কম্বাইন আসে যে এই দুইটা কি করা যায়, কোনটা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম দ্রবণ দেখাবা। পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা কোনটা? এটা কপার করা যায়, আমরা পড়েছি অলরেডি ওই বক্সটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট। নেসলার দ্রবণ কোনটা? পটাশিয়াম মার্কুইরিক আয়োডাইড। নিচের কোনটি নেসলার বিকারক? এই যে সংকেত দেখো, ক্ষারীয় KOH থাকতে হবে কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরে K2HgI4, এই সংকেতটা লাগবে। নেসলার বিকারকের সংকেত সুপার ইম্পর্টেন্ট, এখনই মুখস্থ করো। K2HgI4 এর সাথে ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। মোটামুটি কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল। গুণগত রসায়নের বেসিক যে স্ট্রাকচারগুলো ছিল, এরপরে এর বেশ কিছু লাস্টের দিকে টপিক আছে তোমার দ্রাব্যতা গুণফল, এর পরবর্তীতে দেখবা যে ক্রোমাটোগ্রাফি, দ্রাবক নিষ্কাশন, সক্সলেট নিষ্কাশন। এটা আমি বলবো যে তোমাদের জন্য আমি মেইন বইয়ের যে লাস্ট পোর্শন আছে এটা আমি ফ্রি করে দিচ্ছি, একটু ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, দেখে নিবা, কারণ ওই জায়গাটা বাংলা টপিক, যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ নয়, আর নিচের কোনটি সক্সলেট নিষ্কাশন করা হয়, নিচের কোনটি বাষ্পপাতন পদ্ধতিতে বিশোধন করা হয়, ধানের তুষ থেকে ভোজ্য তেল বিশুদ্ধকরণ কোন পদ্ধতিতে করা হয়। তো এই যে কনসেপ্টগুলো, এগুলো সব কিন্তু লাস্টে আছে, এক জায়গায় করে না পড়লে বা টেকনিক্যাল ওয়েতে মাথা কাটিয়ে অ্যান্সার না করলে কিন্তু পারা যায় না। তো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।